হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমাকে একটু বলো তো। ঠিক আছে, ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে। আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসটা করব। তো এটা করার আগে অবশ্যই তোমাদের দ্বিতীয় ক্লাসটা করে আসতে হবে। এটা করার আগে অবশ্যই দ্বিতীয় ক্লাসটা করে আসতে হবে। তো দ্বিতীয় ক্লাসে আমরা কি পড়তেছিলাম বলো তো? অ্যালগরিদম আর ফ্লো চার্ট। সবাই বুঝছো অ্যালগরিদম আর ফ্লো চার্ট কি? অ্যালগরিদম কি ছিল? যে কোনো সমস্যা, দুনিয়ার যে কোনো সমস্যা সমাধানের জন্য যেই ধাপগুলা থাকে, যেই স্টেপগুলা, ওই স্টেপগুলা তুমি যদি স্টেপ মানে ধাপ বাই ধাপ লেখো, তাহলে ওটাই কি একটা অ্যালগরিদম, একটা সমস্যা সমাধানের অ্যালগরিদম। আর ফ্লো চার্ট কি ছিল? ওই অ্যালগরিদমটাই তুমি যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করো, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফ্লো চার্ট। তোমাদের মনে আছে আমাদের ফ্লো চার্টে এই সিম্বলগুলো ব্যবহার হইতো? আমাকে একটু বলো তো। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের ফ্লো চার্টে এই সিম্বলগুলো ব্যবহৃত হইতো, তাই না? তাই তো? আচ্ছা, আমরা গত ক্লাসে কয়েকটা প্রবলেমের অ্যালগরিদম আর ফ্লো চার্ট দেখছিলাম। তোমাদের মনে আছে কোন কোন প্রবলেমের অ্যালগরিদম আর ফ্লো চার্ট আমরা দেখছিলাম? আজকে আমরা সেখান থেকে শুরু করব। ওকে, ঠিক আছে। আমাদের ফ্লো চার্টে এই চিহ্নগুলো ব্যবহার হইতো। এটা কি? প্রক্রিয়াকরণের জন্য। এটা হচ্ছে ইনপুট বা আউটপুটের জন্য। এটা আমাদের প্রোগ্রামটা শুরু করার জন্য। এটা কি? কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাই না? কোনো ডিসিশনের জন্য। তারপর এটা হচ্ছে সংযোগ। আর এগুলা কি আমাদের ফ্লো চার্টের প্রবাহ বোঝাইতো। আমরা এই সিম্বলগুলাই ব্যবহার করছি, এর থেকে বেশি তো ব্যবহার করে নেই। সবার লাস্টে দুইটা আছে, এগুলো জাস্ট এমসিকিউর জন্য মনে রাখলেই হবে। আমি একটু জাস্ট রিক্যাপ দিচ্ছি। আমরা গত ক্লাসে এরকম অ্যালগরিদম ফ্লো চার্ট দেখছিলাম না? দেখো তো, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের যে অ্যালগরিদম বা ফ্লো চার্ট, এটা কি? জাস্ট স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, তাই না? এখানে এই স্টেপের পর এই স্টেপ, এটার পর এটা, এটার পর এটা, তাই না? একটা ধাপের পর আরেকটা ধাপ, আরেকটা ধাপের পর আরেকটা ধাপ। এই সিরিয়ালটা তো ব্রেক হয় নাই। তো এই টাইপের নামটা কি ছিল? সরল অনুক্রম, তাই না? আমাকে বলো তো, সরল অনুক্রম এই টাইপের কি লজিক বা এই টাইপের ফ্লো চার্ট, তাই না? এটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা সিদ্ধান্ত বা নির্বাচন এই টাইপের ফ্লো চার্টও দেখছিলাম। তোমাদের মনে আছে? এটা হচ্ছে সরল অনুক্রম, তারপর সিদ্ধান্ত বা নির্বাচন এই টাইপের ফ্লো চার্টটা হয়। এই টাইপের ফ্লো চার্টটা কি হয়? একটা ধাপের পর আরেকটা ধাপ এরকম সরাসরি হয় না। আমাদের কোনো একটা ধাপে গিয়ে ডিসিশন নিতে হয়। ওই সিদ্ধান্তটার উপরে ভিত্তি করে আমাদের হয়তো সিরিয়াল ব্রেক করে অন্য কোনো একটা ধাপেও যাওয়া লাগে। তোমাদের মনে আছে নিশ্চয়ই? আমরা দেখতেছিলাম না, দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। এটা কিন্তু সরল অনুক্রম না, যে একটা স্টেটমেন্টের পর আরেকটা স্টেটমেন্ট, তারপর আরেকটা স্টেটমেন্ট। এখানে কি হয়েছে বলো তো? এই যে এই ধাপে এসে আমরা ডিসিশন নিছি, এ বড় নাকি বি বড়। যদি এ বড় হয় তাহলে আমরা এই ধাপে গেছি, যদি এ বি এর চেয়ে বড় না হয় তাহলে আমরা এই ধাপে গেছি, তাই তো? এটা কিন্তু ওই সিরিয়ালি হয় না, তাই না? একটা সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমাদের কোন ধাপে যাব সেটা নির্ভর করতেছে। তো এই টাইপের ইয়েকে বলা হয় সিদ্ধান্ত বা নির্বাচন। তো আমরা আজকেও সিদ্ধান্ত বা নির্বাচন এই টাইপের কিছু অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখব। তার আগে কিছু এমসিকিউ, ঠিক আছে? তার আগে কিছু এমসিকিউ। বলো তো এটার অ্যান্সার কি হবে? আইসিটি কিন্তু অ্যাডমিশন টেস্টেও আসে। হ্যাঁ, তুমি চাইলে আইসিটি অ্যান্সার করতে পারো। দেখো কি বলছে, এই প্রত্যেকটা প্রোগ্রাম ফ্লো চার্টে কি নির্দেশ করে। এটা দিয়ে আমরা কি করতাম বলো তো?
একটা অ্যালগোরিদম দেখছিলাম কিন্তু, এ ইজ গ্রেটার দেন বি, মনে আছে? তাহলে এখানে কি নির্দেশিত হয় বলো তো? সিদ্ধান্ত না? কোনটা বড়? তাহলে এটা কি একটা সিদ্ধান্ত নির্দেশ করে, তাই না? সিদ্ধান্ত নির্দেশ করে। ওকে, তারপর বলো তো কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক? তোমাদের মনে আছে একাধিক ফ্লোকে সংযোগ করে কোনটা? একাধিক ফ্লোকে সংযোগ করে কোনটা? খেয়াল করে দেখো, এই যে আমরা একটা ডিসিশন নিলাম, এই ডিসিশনের উপর ভিত্তি করে আমাদের যে ফ্লো চার্ট, তার ফ্লো কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল। এটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমরা এদিকে আসব, এটাকে প্রিন্ট করব। যদি এটার উত্তর না হয় তাহলে আমরা এদিকে আসব, বিটাকে প্রিন্ট করব। দেখো দুইটা ফ্লো হয়ে গেছে, কিন্তু প্রোগ্রাম তো শেষ হবে একটা জায়গায় গিয়েই। তো এই দুইটা ফ্লোকে সংযোগ কে করলো? এই গোল্লাটা, এটাকে কানেক্টর বলে। ঠিক আছে, তাহলে আমাদের এটার উত্তর কি হবে? কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক? একটু সাবধানে, গোল্লা কিন্তু ডিম না, বুঝছো? এই যে এটা কিন্তু ডিম, এটা প্রোগ্রামের স্টার্ট বোঝায়। তাহলে আমাদের অ্যান্সার কি? গ। এগুলা খুব অহরহই আসে, এগুলা খুব অহরহই আসে এমসিকিউতে। ঠিক আছে, এবার বলো তো এটা কি? দেখো বোর্ড পরীক্ষা আসছে কিন্তু। প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ কি বলো তো? প্রসেসিং, মানে যে কোনো ক্যালকুলেশন, যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ, কোনটা দিয়ে করে বলো তো? রেক্টেঙ্গল না? মনে আছে যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আমরা এটা দিয়েই করতাম, আমরা এটা দিয়েই করতাম। সবাই ক্লিয়ার? ঠিক আছে, আমরা সবার লাস্টে কি টাইপের ফ্লোচার্ট দেখতেছিলাম? সিদ্ধান্ত টাইপের, তাই না? সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমাদের ফ্লোচার্টটা বিভিন্ন প্রবাহে ভাগ হতে পারে। আমরা ওরকম আরেকটা দেখব। সবাই একটু মনোযোগ দাও। তিনটা সংখ্যা দেওয়া আছে, এই তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা তুমি কেমনে বাইর করবা? তুমি আগে প্রবলেমটা বোঝো, প্রবলেমটা বুঝে মাথায় নাও, তারপর অ্যালগোরিদম ফ্লোচার্ট অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আগেরটাই আমরা কি দেখছিলাম? দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কত, ওটা তো একদম পান্তা ভাত ছিল, তাই না? আমরা জাস্ট একটা সিদ্ধান্ত, এ ইজ গ্রেটার দেন বি, এইটার উপরে ভিত্তি করেই কি এই যে এই প্রশ্নটা, এইটা আমরা চেক করতাম, তাই না? এটা হ্যাঁ হলে এ বড়, না হলে বি বড়। আচ্ছা, এখন এবার সংখ্যা কিন্তু তিনটা, এবার সংখ্যা কিন্তু তিনটা। তো আমি যদি মনে মনে সংখ্যা তিনটা এ কমা বি কমা সি চিন্তা করি, আমি মনে মনে প্রবলেমটা ফার্স্টে চিন্তা করি, তাহলে বলো তো যেটা বৃহত্তম সংখ্যা, সেই সংখ্যাটা যদি বৃহত্তম সংখ্যাটা এ হয়, তাহলে এ বি এর চেয়েও বড় হবে, এ সি এর চেয়েও বড় হবে, তাই না? এটা হলে আমরা বলতে পারবো আমাদের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এ। আর যদি এরকম হয় বি সি এর থেকেও বড়, বি এ এর থেকেও বড়, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা কি? বি। আর যদি সি এ এর থেকেও বড় হয়, সি বি এর থেকেও বড় হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটা কি? সি। এতটুকু বুঝছো? আমাকে সবাই বলো। এ যদি বি এর থেকেও বড় হয়, এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে এ সবচেয়ে বড়। বি যদি সি এর থেকে বড় হয় এবং এ এর থেকে বড় হয়, তাহলে বি সবচেয়ে বড়। সি যদি এর থেকে বড় হয়, সি যদি বি এর থেকে বড় হয়, তাহলে সি সবচেয়ে বড়। তাহলে আমাদের কি 6টা চেক চালাইতে হবে? আগের বার দেখো একটা সিদ্ধান্ত নিয়েই কিন্তু, যখন দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা ছিল, আমি জাস্ট একটা সিদ্ধান্ত, তাই না? মনে আছে? মনে আছে? একটা সিদ্ধান্ত নিয়েই কি করতাম? বলে দিতে পারতাম এ ইজ গ্রেটার দেন বি কিনা। তাহলে এবার কি 6টা সিদ্ধান্ত নিতে হবে? 6টা সিদ্ধান্ত নিয়ে তুমি করতে পারো, বেশি কমপ্লেক্স হবে। তুমি বলো তো এ ইজ গ্রেটার দেন বি, এইটা যদি চেক করো, এটা কি অলরেডি চেক হয়ে গেছে না? আমাকে বলো তো, এটা যদি চেক করো, এটার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এটার উত্তর না হবে। ঠিক আছে, একটু একটু ধৈর্য, একটু ধৈর্য। কি বলতেছি, এই চেকটা যখন করবা, এই চেকটা অটোমেটিক্যালি হয়ে যাবে না? এটা হ্যাঁ হলে এটা না হবে। আচ্ছা আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে কিন্তু চিন্তা করার বিষয় আছে, আজকের ক্লাসে অনেক চিন্তা করার বিষয় আছে। হ্যাঁ, সো ঠান্ডা মাথায় জাস্ট মনোযোগ দাও, তাইলেই হয়ে যাবে, তাইলেই হয়ে যাবে। এই চেকটা করলে কি এটা হয়ে যায় না? এটা হ্যাঁ হলে এটা না,
তার মানে আসলে 6টা চেকিং লাগবে না, 3টা চেকিং এর মাধ্যমেই হয়ে যাবে ব্যাপারটা, 3টা চেকিং এর মাধ্যমেই ব্যাপারটা হয়ে যাবে। তার মানে 3টা ডিসিশন, 3টা ডায়মন্ড চিহ্নের মাধ্যমেই আমি এই প্রোগ্রামটা করে ফেলতে পারবো। তুমি চাইলে 6টা দিয়েও করো, 6টা করলে ফ্লোচার্টটা অনেক বড় হয়ে যাবে, এফিসিয়েন্সি কমে যাবে, এফিসিয়েন্সি কমে যাবে। ঠিক আছে, ওকে, আমরা এখন ফ্লোচার্টটা একটু লেখার চেষ্টা করি। সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা। তো আমরা প্রোগ্রামটা স্টার্ট করি। তোমাকে যখন অ্যালগোরিদম ফ্লোচার্ট একসাথে লিখতে দিবে, তুমি আগে ফ্লোচার্টটা আঁকাবা, তারপরে অ্যালগোরিদম, তাহলে সুবিধা হয় আর কি। তুমি চাইলে আগে অ্যালগোরিদমও করতে পারো, অসুবিধা নেই, অসুবিধা নেই। খেয়াল করো আমরা কি করব। প্রথম স্টেপ তো সবার জানা, শুরুর স্টেপ হচ্ছে স্টার্ট, তাই না? তো আমরা দিলাম স্টার্ট করে। তারপর কি করব, আমাকে 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, তাহলে ওই 3টা সংখ্যা ইনপুট নিতে হবে, তাই না? ওই 3টা সংখ্যা ইনপুট নিতে হবে। তো আমি 3টা সংখ্যা ইনপুট নিয়ে নিই। ফ্লোচার্টের মাঝে নর্মালি ইংলিশেই লেখে, তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড স্টেপে কি করব, আমি এই 3টা সংখ্যা ইনপুট নিয়ে নিব। তার মানে ইনপুট এ বি সি নিয়ে নিলাম, নিয়ে নিলাম। এবার আমার চেক করার পালা। আমাকে কি কি চেক করতে হবে? এই সবগুলা জিনিস চেক করতে হবে। ঠিক আছে, তো প্রথম চেকে আমরা যেটা করি, এ বড় নাকি বি বড় এটা চেক করি। চেক করার জন্য তো ডায়মন্ড ইউজ করে, তাই না? তাই না? ঠিক আছে, তো আমি দেখি এখানে চেক করার জন্য এ বড় নাকি বি বড় একটা সিদ্ধান্ত নেই। এ বড় নাকি বি বড়, এ ইজ গ্রেটার দেন বি। এটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এটা সত্য, যদি না হয় তাহলে এটা সত্য। বুঝছো? এই যে এটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এ ইজ গ্রেটার দেন বি, যদি না হয় তাহলে বি বড়, তাই না? আচ্ছা, ওইদিকে আর খেয়াল করো না, ওইদিকে চিন্তাই করার দরকার নেই, খেয়াল করো। তাহলে এইটার উত্তর ধরো হ্যাঁ, এইটার উত্তর হ্যাঁ। আমি একটু এদিকে নিই, ঠিক আছে। এবার এটাকে একটু নিচে নামাই, এটাকে একটু নিচে নামাই, ধরে এতটুকু। বুঝছো? এইবার এটা কপি করে এদিকে নিয়ে যাচ্ছি, এটা কপি করে এদিকে নিয়ে যাচ্ছি। একটা ডিসিশনের সবসময় 2টা উত্তর হবে, হ্যাঁ নাকি না। ওই 2টা উত্তর তুমি চাইলে এখান দিয়েও বের করতে পারো, এখান দিয়েও বের করতে পারো, মানে যে কোনো 2টা কর্নার দিয়ে বের করতে হবে। ঠিক আছে, এই কর্নার দিয়ে তো ঢুকবে, তাই না? এখান থেকে এখানে আসলে, এখান থেকে এখানে আসলো, বাকি 2টা ডিসিশন এই 3টা কর্নারের যে কোনো 2টা কর্নার দিয়ে বের হবে। আচ্ছা, এটার উত্তর যদি হ্যাঁ হয়, ইয়েস, তাহলে এ বি এর থেকে বড়। এটার উত্তর যদি না হয় তাহলে কে বড় আমাকে বলো তো? যদি এই ফ্লোতে আসে তাহলে কে বড়? এ বড় না? এ বড়। এবার আমি এখানে আরেকটা জিনিস চালাবো, সেটা হচ্ছে এখানে যদি আসে তাহলে কে বড় আমাকে বলো তো? এখানে যদি আসে, যে এখানে আসলো, তাহলে কে বড়? এ বড়, তাই না? আচ্ছা, এখন এ যদি সি এর থেকেও বড় হয়, এখানে এসে আমি আবার চেক দিলাম, এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কে আমাকে বলো? তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কে? এ না? আমাকে বলো তো, আমাকে একটু বলো। আমাকে একটু বলো। তুমি এখানে এসে চেক করছো এ বড় নাকি বি বড়, দেখলা এ বড়, এ কিন্তু বড়, বি থেকে বড়। এবার এসে চেক করতেছো এ সি এর থেকেও বড় কিনা। এটা যদি ইয়েস হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যা কে? এ না? এ বি এর থেকেও বড়, এ সি এর থেকেও বড়। তার মানে আমি প্রিন্ট করে দিতে পারি আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা, আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা কে? এ। তার মানে আমি প্রিন্ট করে দিতে পারি, আমি প্রিন্ট করে দিতে পারি আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা কে? এ, তাই না? এবার আসো, এইটার উত্তর যদি না হয়, বুঝো, সবাই একটু বুঝো, মনোযোগ দাও। এই যে এই সিদ্ধান্তটা, এইটার উত্তর যদি না হয় তাহলে কোনটা বড়? সবচেয়ে বড় কোনটা বলো দেখি? এটার উত্তর যদি না হয় তাহলে সবচেয়ে বড় কোনটা? এ কিন্তু বি এর থেকে বড়, এ
এবার এখানে এসে চেক করতেছে এ সি এর থেকেও বড় কিনা। এ বাবাজি এখানে এসে দেখে সি আসলে ওর থেকেও বড়। এ কিন্তু অলরেডি বি এর থেকে বড় ছিল। সি যদি এর থেকেও বড় হয় তাহলে অবশ্যই সবচেয়ে বড় কে? সি না? তার মানে এই ডিসিশনটাই আমরা কি বলতে পারবো, এখানে এখানে কি বলতে পারবো, সবচেয়ে বড় কে? সি, তাই না? আমাকে বলো, বলতে পারলাম? ক্লিয়ার? কি লিখছি? প্রিন্ট লিখছি, প্রিন্ট। ঠিক আছে, এই সাইডটা কভার হইল। এবার ওই সাইডে যাচ্ছে। আমাকে বলো তো, যদি এখানে আসে তাহলে কে বড়? যদি এখানে আসে কে বড়? বি বড়, বি বড়। এবার আমাকে চেক করতে হবে, আমি পাইছি বি এর থেকে বড়, তাহলে এবার কি চেক দিব? বি সি এর থেকেও বড় কিনা। দেখো এখানে আসা মানে বি বড়, এবার আমি চেক করব বি কি সি এর থেকেও বড়। বি যদি সি এর থেকেও বড় হয়, তার মানে এইটার উত্তর যদি ইয়েস হয়, আমাকে বলো তো, এইটার উত্তর যদি ইয়েস হয়, ধরো বি সি এর থেকেও বড়, তার মানে এটার উত্তর ইয়েস। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কে? আমাকে বলো, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কে? এ বি এর থেকে বড় না, তার মানে বি বড়। বি কি সি এর থেকেও বড়? হ্যাঁ, তাহলে বি এর থেকেও বড় হয়েছে, সি এর থেকেও বড় হয়েছে না? তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কে? সবচেয়ে বড় সংখ্যাটা কে? বি হয়ে গেল না? আমাকে বলো তো। এই অনেক ভেঙে ভেঙে বুঝাইতেছি, কিন্তু এরপর থেকে আর এত ভেঙে ভেঙে বুঝাবো না। আচ্ছা, প্রত্যেকটা ডিসিশনের দুইটা অ্যান্সার থাকে, হ্যাঁ না হয় না। আমরা হ্যাঁ উত্তরটা বাইর করলাম, এবার না উত্তরটা আমাকে বলো। এখানে যদি আমরা এসে পাই, এখানে যদি আমরা এসে পাই এটার উত্তর না, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কি হবে? আমাকে বলো, বলো দেখি। তুমি এটার উত্তর পাইছো না, তাহলে বড় কে? বি। এখানে এসে জিজ্ঞেস করছো বি কি সি এর থেকেও বড়, উত্তর পাইছো না, তাহলে সি সবচেয়ে বড় না? তার মানে এটার অ্যান্সারটাও কি আসবে? এটা না? বুঝছো? ঠিক আছে, তো আমাদের প্রোগ্রামটা কয়টা ধারা নিল? টোটাল 4টা ফ্লোতে কিন্তু ভাগ হয়ে গেছে। এই একটা ফ্লো, এই 2টা ফ্লো, এই 3টা ফ্লো, এই 4টা ফ্লো। এখন যাই হোক, আমাদের লাস্ট পরিণতি কি? কোনটা সবচেয়ে বড় সেটা লিখে প্রোগ্রামটা আমি শেষ করে দিব। তার মানে এই 3টা ফ্লোকে মিলাইতে হবে। তো এই 3টা ফ্লোকে মিলানোর উপায় কি? এই 3টা ফ্লোকে মিলানোর উপায় কি আমাকে বলো তো? এই 3টা ফ্লোকে মিলানোর উপায় হচ্ছে কানেক্টর ইউজ করা, তাই না? কানেক্টর কি ছিল? গোল্লা। তো একটা কানেক্টর ইউজ করে আমি এই 3টা ফ্লোকে মিলাবো, আর আমাদের সবার লাস্টের স্টেপ হবে প্রোগ্রাম শেষ করা। প্রোগ্রাম শেষ করা। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আমি কানেক্টর ইউজ করে, একটু দাঁড়াও, দেখো। ঠিক আছে, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, যেই ফ্লোতেই যাও না কেন আলটিমেটলি সবার লাস্টে এসে এক জায়গায় শেষ হবে। নদী যতগুলাই হয় না কেন শেষে গিয়ে সাগরে মিলিত হয় না? তার মানে প্রোগ্রাম। আমাকে বলো সবাই কি বুঝছো? সবাই এটাতে 10 সেকেন্ড পূর্ণাঙ্গ মনোযোগ দিবা, অনেকটা মুখস্থের মতো করে ফেলবা। বলো সবাই কি বুঝছো? দেখো আমাদের 3টা সিদ্ধান্তেই কিন্তু কাজ হয়ে গেছে, তাই না? A is greater than B। আমি আবার একটু রিক্যাপ দিচ্ছি, সবাই মনোযোগ দাও। আমি প্রোগ্রামটা স্টার্ট করলাম, 3টা সংখ্যা ইনপুট নিচ্ছি। এবার আমি চেক করলাম এ বড় নাকি বি বড়। ঠিক আছে, এটার উত্তর হয় হ্যাঁ না হয় না। ধরলাম উত্তর হ্যাঁ, তার মানে কে বড়? এ বড়। আমাকে খুঁজে বের করতে বলছে সবচেয়ে বড় সংখ্যাটা। এ বি এর থেকে বড়, এখন এ সি এর থেকে বড় হইলেই কাজ শেষ। তো আবার চেক করলাম এ সি এর থেকে বড় কিনা। এ যদি সি এর থেকে বড় হয় তাহলে সবচেয়ে বড় হচ্ছে এ। এবার এটার উত্তর যদি না হয় তাহলে এ বি এর থেকে বড় কিন্তু সি বাবাজি এর থেকেও বড়,
তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কি? সি, প্রিন্ট করে ফেললাম। এবার ওই সাইডটা, এ বি এর থেকে বড় না, বড় কে? বি। এবার বি কি সি এর থেকে বড়? যদি ইয়েস হয় তাহলে বি কিন্তু এর থেকেও বড়, সি এর থেকেও বড়, সবচেয়ে বড় কে? বি। আর যদি না হয় তাহলে বি এর থেকে বড় কিন্তু সি বাবাজি বি এর থেকেও বড়, তাই না? এখানের উত্তর যদি ন হয়, এই ইয়েস নো গুলা লিখতেই হবে, নাহলে কিন্তু মার্কস দিবে না। তাহলে সবচেয়ে বড় কে? সি। তারপর সবগুলো কম্বাইন করে দিচ্ছি। ক্লিয়ার? আমাকে বলো, সবাই আমাকে বলো। তো আমরা ফ্লোচার্ট লিখে ফেললাম, এখন কি করব? এখন কি করব? এটার অ্যালগোরিদম লিখতে হবে। অ্যালগোরিদম জাস্ট মনের ভাষায় লিখলেই হবে, ধাপ বাই ধাপ করে মনের ভাষায় সাজায় লিখলেই হবে। এটা বইয়ে যেমনে দিছে বা আমি যেভাবে লিখতেছি ওভাবে লিখতেই হবে এরকম না। তোমারটা অ্যাকুরেট হইলেই হয়, তোমারটা অ্যাকুরেট হইলেই হয়। তো কি করবে? আমাদের স্টেপ 1, অ্যালগোরিদমের স্টেপ 1 আমি একটু শর্টে লিখব। স্টেপ 1 কি? স্টার্ট, তাই না? স্টার্ট। স্টেপ 2 কি হবে বলো তো? আমাদের এই তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে, ইনপুট এ কমা বি কমা সি, তাই না? ঠিক আছে, ঠিক আছে। স্টেপ 3, স্টেপ 3 তুমি স্টেপ 3 তে কি করতেছো? কোনটা বড়, এ না বড়, এটা চেক করতেছো। চেক, আমরা কি চেক করব? এ ইজ গ্রেটার দেন বি, এটা সত্য কিনা। এটার অ্যান্সার হয় ইয়েস, না হয় না, তাই না? ট্রু বা ফলস। তো এখানে একটু সাব স্টেপ হবে আর কি, একটা স্টেপের দুইটা ভাগ। ধরো আমাদের একটা স্টেপ হচ্ছে এ আর একটা স্টেপ হচ্ছে বি। এটার উত্তর যদি ইয়েস হয় তাহলে আমরা কোন স্টেপে যাব? এই যে এই ধাপটায় যাব, এই ধাপটায় যাব। এখন এটা কত নাম্বার ধাপ তুমি কি জানো? বলো তো, এটা কত নাম্বার ধাপে করছো? সামনে কোনো একটা ধাপে গিয়ে করবা, সেটা তো তুমি লেখো নাই। তো এটার উত্তর যদি ইয়েস হয়, ইফ ইয়েস, এটার উত্তর যদি ইফ ইয়েস হয় তাহলে আমরা কোনো একটা স্টেপে যাব। গো টু স্টেপ আমরা আপাতত ফাঁকা রাখি, ওই স্টেপটা যখন লিখবো তখন এই নাম্বারটা বসায় দিব, ঠিক আছে? আর এটার উত্তর যদি নো হয় তাহলে গো টু আরেকটা স্টেপে যাব। এটার উত্তর হ্যাঁ হলে এই স্টেপটায় যাব, না হলে এই স্টেপটায় যাব, ঠিক আছে? আচ্ছা, এবার এই স্টেপটা আমরা লিখি। আমাদের স্টেপ 4, স্টেপ 4 এ আমরা কি চেক করতেছি বলো তো? এটা আমাদের স্টেপ 4, চিন্তা করো। 1 2 3, এরপরে স্টেপ হয় এটা, না হয় এটা, তুমি যে কোনো একটা আগে লেখো। প্রত্যেকটা সিম্বলকে চাইলে তুমি একটা স্টেপে কনভার্ট করতে পারো, বুঝছো? আমাকে বলো তো, বুঝছো? তো এটা আমাদের স্টেপ 4, চিন্তা করো। এই যে এখানে যেই কাজটা হয়েছে এটা স্টেপ 4। তো আমরা কি চেক করব? চেক এ সি এর থেকে বড় কিনা, চেক এ সি এর থেকে বড় কিনা। এটার উত্তর দুইটা হতে পারে। এ সি এর থেকে যদি বড় হয়, বুঝছো, এ সি এর থেকে বড়, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা এ না? আমাকে বলো, এই স্টেপে যদি এ সি এর থেকে বড় হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা এ না? তাহলে ইফ ইয়েস আমি কি করব? এটাকে প্রিন্ট করে দিব, তাই না? বলো বলো বলো, এটাকে প্রিন্ট করলেই হবে না, প্রিন্ট করে তোমাকে এন্ডে চলে যাইতে হবে। তো এখানে গো টু লাস্টের স্টেপটা, তাই না? এখানে আমাদের কি দিতে হবে? এখানে আমাদের কি দিতে হবে? গো টু লাস্টের স্টেপ। এটা আমি পরে দিচ্ছি। ইফ নো, এটার উত্তর যদি নো হয়, এই যে এটার উত্তর যদি নো হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যাটাকে, ঠিক আছে ভাইয়া? ডায়মন্ডের মধ্যে কোয়েশ্চেন মার্কস দেওয়া লাগবে? এটা দিতেও পারো, নাও দিতে পারো, দেওয়াটা বেটার, দিও, বুঝছো? ডায়মন্ডের মধ্যে কোয়েশ্চেন মার্কসটা দিও, ভালো হয়, ঠিক আছে? এটার উত্তর যদি ন হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যাটাকে সি, তাইলে প্রিন্ট সি। সি করলে কিন্তু হবে না, সি প্রিন্ট করে তুমি কই চলে যাবা? এন্ডে চলে যাবা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এতটুকু সবাই বুঝছো?
এতটুকু সবাই বুঝছো? তাহলে আমাকে বলো তো a is greater than b, এটা যদি ইয়েস হয় তাহলে আমরা কয় নাম্বার স্টেপে যাব? এখান থেকে দেখে বলো, অলরেডি তো হয়ে গেছে। a is greater than b হলে আমরা এখানে যাব না, এটা কত নাম্বার স্টেপে আমরা করছি? 4 নাম্বার স্টেপ। তাহলে গো টু স্টেপ 4। আমি ইংরেজিতে লিখতেছি, কারণ কি আমার ইংরেজি হাতের লেখা সুন্দর, বাংলা হাতের লেখা খুবই বাজে, বুঝবা না। এই জন্য আমি পরের পেজে বাংলা লেখা দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে টেনশন নিও না। ঠিক আছে, এবার এটার উত্তর ইয়েস হলে এখানে আসবো, এই স্টেপের কাজ শেষ। এটার উত্তর যদি না হয় তাহলে আমরা এখানে যাচ্ছি না, এটার স্টেপটা আমরা লিখবো, এটা এখানকার কাজটা লিখবো, সেটা আমরা স্টেপ 5-এ করি। তো স্টেপ 5-এ আমরা কি চেক করতেছি? চেক বি কি সি এর থেকে বড় কিনা। এটার উত্তর যদি হ্যাঁ হয়, আমাকে বলো, এটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যাটাকে এ বি এর থেকে বড় কিনা, এটার উত্তর না পাইছো, তার মানে বি বড়। আবার চেক করতেছো বি সি এর থেকে বড় কিনা। বি যদি সি এর থেকে বড় হয় তাহলে বি সবচেয়ে বড় না, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটাকে আমাকে বলো তো, প্রিন্ট বি। ঠিক আছে, ইফ নো তাহলে সবচেয়ে বড় সংখ্যাটাকে সি। ঠিক আছে, এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটু ফাঁকা রাখছিলাম ওখানে, খেয়াল করো। ইফ নো তাহলে আমরা কোন স্টেপে যাব? এটার উত্তর যদি নো হয় এই স্টেপে গেলাম না, এই স্টেপটা কত? স্টেপ 5। ঠিক আছে, এটাও চেক করা শেষ, আমি প্রিন্ট গুলাও কিন্তু দিয়ে দিছি। এই যে এটার উত্তরের ভিত্তি করে হ্যাঁ হলে বি প্রিন্ট করো, না হলে সি প্রিন্ট করো, হ্যাঁ হলে এ প্রিন্ট করো, না হলে সি প্রিন্ট করো। আমি কিন্তু প্রিন্ট গুলাও দিয়ে দিছি, খেয়াল করছো? এই যে প্রিন্ট গুলা যেগুলো ছিল, এই যে ইফ ইয়েস প্রিন্ট এ, ইফ নো প্রিন্ট সি, তারপর ইফ ইয়েস প্রিন্ট বি, ইফ নো প্রিন্ট সি। এখন প্রোগ্রামটা এন্ড করতে হবে। স্টেপ 6, এন্ড। এখন একটা কথা আছে, এখনো কিন্তু পুরোপুরি হয় নাই, ছোট্ট কিছুটা কাজ বাকি আছে। দেখো, তুমি যেখানে বলতেছো স্টেপ 4, এটার উত্তরের ভিত্তি করে 2টা স্টেপে যাবে। ঠিক আছে, স্টেপ 5, তুমি যদি এই গো টু স্টেপ 5 এটা না বলতা, বুঝছো? গো টু স্টেপ 5 না বলতা, তাহলে সে কিন্তু সিরিয়ালি চলতে থাকতো, বুঝছো? আচ্ছা, স্টেপ 4-এ তুমি চেক করছো এ সি এর থেকে বড় কিনা। ইয়েস হইলে সে প্রিন্ট করছে, এরপরে তুমি কিন্তু কিছু বলো নাই, তাহলে সে কিন্তু এইখানে চলে আসবে, সে আবার এখানে চেক করবে কাহিনীটা। বুঝছো কি বলছি? তুমি যদি গো টু স্টেপ এগুলা না বলো, তাহলে সে একটা স্টেটমেন্টের পর আরেকটা স্টেটমেন্ট, তারপর আরেকটা, এভাবে চালাইতে থাকবে। এটা তুমি চেক করলা, যদি উত্তর হয় ইয়েস তাহলে তুমি প্রিন্ট এ প্রিন্ট করলা। দেখো, এ প্রিন্ট করে আমরা কিন্তু শেষে চলে গেছি, তাহলে এখানে গো টু এন্ড লেখার দরকার ছিল না। গো টু, বলো তো, গো টু স্টেপ 6। এটা না লিখলে কি হবে? ও কিন্তু স্টেপ 6-এ যাবে না, ও স্টেপ 5-এ আসবে, এটা চেক করবে, আবার প্রিন্ট করবে। বুঝছো? তাহলে এখানেও কি আমাদের গো টু স্টেপ 6 লেখার দরকার। বুঝছো? ভাইয়া, আপনি এখানে লিখলেন, এখানে কি দোষ করছে? ওরা কি দোষ করছে? লিখতে চাও লেখো, না লিখলেও অসুবিধা নেই, কারণ এটা প্রিন্ট করছে, এর পরের স্টেপটাই কিন্তু এন্ড। সো গো টু স্টেপ 6 লিখলেও সে এন্ডে যাইবে, না হলেও সে যাইবে। এই বুঝছো? সবাই বলো, এখন তোমাদের আমি কি দিলাম? 1 মিনিট টাইম দিলাম এই পুরা প্রোগ্রামটা বোঝার জন্য। এটা যদি বুঝতে পারো তাহলে অ্যালগরিদম ফ্লো চার্টের 90% জিনিস তুমি বুঝে ফেলছো। ঠিক আছে, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও সবাই।
ভাইয়া লাস্টে প্রিন্ট সবগুলা কানেক্ট হইলো, এটা কি স্টেটমেন্টে লেখা লাগবে? না না, এগুলা কিন্তু মাথা গরম করে করা যায় না, এগুলো ঠান্ডা মাথায় রেখে চিন্তা করতে হয়, রিভিশন দিতে হয়। পরীক্ষা এরকম ইংলিশের অ্যালগোরিদম লিখলে হবে না, সাজেস্ট করি না, তুমি বাংলায় লিখলে পুরোটাই বাংলায় লেখো। দেখো এই জিনিসটারই এটা দেওয়া আছে, বাংলা ফরম্যাটটাও দেওয়া আছে, একই জিনিস। খেয়াল করো, আমি বোঝাচ্ছি কোন স্টেপ সমান কোনটা। স্টার্ট, ইনপুট নাও, এটা তো বুঝছো তাই না? তারপর আমাদের আসে যে এটা কোথায়, এটা আমরা ধাপ 3-এ করলাম, বুঝছো? এই জিনিসটা ধাপ 3-এ করলাম, a is greater than b সত্য কিনা। তারপর a is greater than c, এটা সত্য কিনা, এটা আমরা কোথায় করছি? ধাপ 4-এ। আমি যখন বুঝাইছি তখন কিন্তু ধাপ 4-এ এটা করছিলাম, এটা আগে করছি পরে ওইটা করছি, একই কথা, বুঝছো? দেখো এটা কই গেল, এই যে এটা সে কোথায় করছে, এখানে করছে, বুঝছো? আমি যদি একটু দেখাই, এই যে এটা সে কোথায় করছে, এখানে করছে। এরকম ডিসিশনের সিদ্ধান্ত দুইটা হয় হ্যাঁ না হয় না। এইটা সে কোথায় করছে, এখানে করছে, এইটা সে কোথায় করছে, এখানে করছে। সবাই একটা রিডিং দাও। এক্সামে ইংলিশে লিখলে হবে না, বাংলায় লিখো। তুমি বাংলা ভার্সনের হলে অবশ্যই বাংলায় লিখবা, কি বাংলায় লিখবা। সবাই বুঝছো? ঠিক আছে, না বুঝলেও আজকের ক্লাসটা শেষে একটা রিভিশন দিবা, তাহলে বুঝে যাবা। একটা অ্যালগোরিদমের পিছনে অনেক সময় নষ্ট করে ফেলছি। এইবার সবাই একটু মনোযোগ দাও। 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বাইর করতে বললাম, আমি যদি এবার 4টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বাইর করতে বলি, পারবা? আমি যদি 4টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বাইর করতে বলি, পারবা? এমনি করতে গেলে খবর হয়ে যাবে, তুমি কয়টা কম্পারিজন করবা, তাই না? আচ্ছা, আমরা আরেকটা সুন্দর উপায় করি। 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম। আমরা আরেকটা সুন্দর উপায়, কনসেপ্টটা বুঝো। ধরো আমাদের কাছে 3টা সংখ্যা আছে a b c, আমি বের করব এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কে। ঠিক আছে? আচ্ছা, তো আমি শুরুতেই ধরে নেই আমাদের যেই সবচেয়ে বড় সংখ্যা, লার্জেস্ট বা এল, আমরা এল দিয়ে চিন্তা করি, আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা ইকুয়ালস টু এ। আমরা ধরে নিলাম সবচেয়ে বড় সংখ্যাটা ইকুয়ালস টু এ, ধরে নিছি। এখন সবচেয়ে বড় সংখ্যা কি এ হবে, এটার কোনো নিশ্চয়তা আছে না। এবার আমরা চেক করব যে এই যে এল, এটার ভ্যালু কি বি এর থেকে ছোট কিনা। এল এর ভ্যালু যদি বি এর থেকে ছোট হয়, তাইলে সবচেয়ে বড় সংখ্যাটাকে বি হয়ে যাবে না? বুঝছো? তাইলে এল এর ভ্যালুটাই বি। এল হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, সেটা আমি স্টোর করব, সেটা আমি এখানে রাখবো। ঠিক আছে, জাস্ট একটা নাম দেওয়া। তো ইনিশিয়ালি আমি বলছি এ সবচেয়ে বড়, তারপর আমি চেক করলাম এল এর ভ্যালু কি বি এর থেকে ছোট, তাইলে তো বি সবচেয়ে বড় সংখ্যা। তো এল এর ভ্যালু যদি বি এর চেয়ে ছোট হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটাকে বি। আর যদি ছোট না হয়, তাহলে এখন পর্যন্ত এল এর মধ্যে যেটা আছে এ, সেটাই তো সবচেয়ে বড় সংখ্যা, তাই না? যদি নো হয় তাহলে আমি কিছু করব না, নো হলে কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, এটার উত্তর যদি না হয় তাহলে এল মানে এটাই সবচেয়ে বড়। তারপর আবার চেক করব এল এর ভ্যালু কি সি এর থেকেও ছোট কিনা। ঠিক আছে, এই স্টেপ পরে এল এর মধ্যে কিন্তু এ আর বি এর মধ্যে যেটা বড় সংখ্যা সেটা আছে। এল এর ভ্যালু যদি সি এর থেকেও ছোট হয়, এটার উত্তর যদি ইয়েস হয়, তাহলে এল এর ভ্যালু সি না। আর যদি নো হয়, তাহলে এল এর ভ্যালু এলই, এল এর মধ্যে যেটা আছে সেটাই বড়। বুঝছো? এই 3টা স্টেপ পার হওয়ার পরে
এ বি সি এই তিনটার মধ্যে সবচেয়ে বড় যেই সংখ্যাটা সেটা আমাদের এল এর মধ্যে আছে না? বলো। পেন পেন্সিলে লিখলে হবে? হবে। এটা বুঝছো? এটা আগেরটা থেকে খুবই স্মার্ট একটা উপায়। কেন স্মার্ট বলতেছি। আবার আমি একটু রিক্যাপ দিচ্ছি, বলো। তিনটা সংখ্যা এ বি সি, আমি কি করলাম? ধরে নিলাম সবচেয়ে বড় আছে এ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেখি বি কি এল এর থেকেও বড় কিনা। বি যদি এল এর থেকেও বড় হয় তাহলে অবশ্যই বিটা বড়। তার মানে কি আমাদের এখন এই দুইটার মধ্যে লার্জ যেই সংখ্যাটা সেটা বিতে আছে। তার মানে আমি কি লার্জ ইকুয়ালস টু বি ধরে নিলাম। এতটুকু পর্যন্ত আমরা চালাইলাম প্রোগ্রামটা। তাহলে আমাকে বলো তো এখন এল এ কি আছে? এতক্ষণ পর্যন্ত আমরা চালাইলাম, তাহলে এল এ কি আছে? এ আর বি এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা না? তুমি এখানে আসো, তাহলে কি আছে? এ এর, শুধু এ এর মধ্যে বৃহত্তম সংখ্যা। একটা সংখ্যার মানে একটা সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা তো ওটাই। তুমি যখন এই স্টেপটা দেখছো, এখানে আসছো, তখন এ আর বি এর মাঝে বৃহত্তম সংখ্যাটা এল এ আছে, এল এ আছে। এবার ওই এল কে আবার সি এর সাথে কম্পেয়ার করতেছো। এল যদি সি এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই সিটা এল এর থেকে বড়, এল ইকুয়ালস টু সি। না হইলে এল এর মধ্যে যেটা আছে সেটাই বড়। সবচেয়ে বড় সংখ্যাটা কি এল এর মধ্যে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? ঠিক আছে, এবার বলো আমি যদি বলি চারটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, তাহলে কি করতে হবে? আমি যদি বলি চারটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, কি করতে হবে বলো তো? জাস্ট আরেকটা স্টেপ অ্যাড করলেই হয়ে যায় না? জাস্ট আরেকটা স্টেপ অ্যাড করলেই কি হয়ে যায় না? উত্তর দাও। তখন আমাদের কাছে সংখ্যা থাকবে চারটা, এ বি সি ডি। এ বি সি ডি এতটুকু লিখলাম। এল এর মধ্যে কি আছে? এ বি সি এই তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, সেটা আবার এবার আমি ডি এর সাথে কম্পেয়ার করব। বুঝছো? যদি দেখি ইয়েস, তার মানে সবচেয়ে বড় সংখ্যাটা কি? ডি। তো আমাদের এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কি? ডি। ক্লিয়ার কি হইছে তোমাদের? বলো তো এটা আগেরটা থেকে সহজ না? এবং খুবই সুন্দর। কেন সুন্দর? তোমাকে যদি তিনটা সংখ্যার জায়গায় চারটা দিছে, চারটার জায়গায় পাঁচটা দিত, জাস্ট একটা স্টেপ বাড়াইলেই হয়ে যায়। তো আগের মেথডে করতে গেলে তোমার মাথার নাট বল্টু সব প্যাচ লেগে যেত। ফ্লোচার্টটা কিভাবে আঁকবো? ওয়েট করো, দেখাচ্ছি। মুছে ফেললাম। এবার আসো ফ্লোচার্ট। এটার ফ্লোচার্ট আরো সহজ। তোমার প্রথম কাজ কি? প্রোগ্রামটা স্টার্ট করে দাও। তোমার প্রথম কাজ কি? প্রোগ্রামটা স্টার্ট করে দেওয়া। নিলা, স্টার্ট করলা, ঠিক আছে। তারপরের কাজ কি? তিনটা সংখ্যা ইনপুট নিয়ে নাও। নিলাম ইনপুট, তিনটা সংখ্যা ইনপুট নিয়ে নাও। ইনপুট এ বি সি, ইনপুট এ বি সি। তারপরের কাজ কি? তারপরের কাজ কি তুমি অ্যালগরিদম দেখে বলো। আমি একটা বড় সংখ্যা রাখার জন্য একটা চলক নির্ধারণ করব। তোমরা ধরতা না ছোটবেলায় অঙ্ক করার সময়, ধরি পিতার বয়স এক্স, মাতার বয়স হ্যান ত্যান, তাই না? তো প্রোগ্রামিং এ ওই চলকগুলা ব্যবহার করা হয়। আমরা একটা চলক ধরবো, সেই চলকটা হচ্ছে এল, ঠিক আছে? আমরা একটা চলক ধরবো, সেই চলকটা হচ্ছে এল। এগুলো আমরা ডিটেলসে নেক্সটে দেখবো, প্যারা নাই। আমরা একটা চলক ধরবো এল। এল এর কাজ কি? সবচেয়ে বড় যেই সংখ্যাটা সেটা সে হোল্ড করে রাখবে, ধরে রাখবে, তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা পাওয়া যাবে। বুঝছো? এটা একটা মুড়ির কোটটা মনে করো, মুড়ির টিন মনে করো। ওই মুড়ির টিন খুললে কি পাবা? সবচেয়ে বড় সংখ্যাটা পাবা। তো ইনিশিয়ালি তুমি ওই মুড়ির টিনের ভেতরে এ কে আটকে রাখছো, ঠিক আছে? ইনিশিয়ালি এ সবচেয়ে বড়। আচ্ছা, এর পরের স্টেপে তুমি চেক করবা এই যে মুড়ির টিনে যে সংখ্যাটা আছে এল, এল এর মধ্যে যে সংখ্যাটা আছে সেটা কি দ্বিতীয় সংখ্যাটা এই বি এর থেকে ছোট কিনা। তুমি চাইলে বড় কিনা ওটাও চেক করতে পারো, একই কথা। ছোট চেক করা আর বড় চেক করা আসলে একই কথা, বুঝছো? তুমি চেক করলা আমাদের এল এর ভ্যালু বি এর থেকে ছোট কিনা। এল এর ভ্যালু যদি বি এর থেকে ছোট হয় তাইলে ওই মুড়ির টিনে যে সংখ্যাটা আছে তার চেয়ে বড় একটা সংখ্যা পাইছো, বি।
তাই না? এটার উত্তর যদি ইয়েস হয়, এটার উত্তর যদি ইয়েস হয়, তাহলে আমাকে বলো তো সবচেয়ে বড় সংখ্যাটা কে? মুড়ির টিনে এবার কোন সংখ্যাটা যাবে? মুড়ির টিনে যেই সংখ্যাটা যাবে সেটা হচ্ছে বি, তাই না? কারণ মুড়ির টিনের ভেতরে যেই সংখ্যাটা ছিল তার থেকেও বি বড়, তাই না? এটার উত্তর যদি ইয়েস হয় তাইলে সবচেয়ে বড় সংখ্যাটা বি। মুড়ির টিন থেকে তুমি এটারে ফালাই দিয়ে বি ঢুকাইছো। এবার এটার উত্তর যদি না হয় আমাকে বলো, এটার উত্তর যদি না হয় তাহলে মুড়ির টিনে যেই সংখ্যাটা ছিল, মুড়ির টিনে যেই সংখ্যাটা ছিল সেটাই সবচেয়ে বড়, ওকে আর চেঞ্জ করার দরকার নেই। বুঝছো? বুঝছো? কোনো কাজ নাই, কোনো কাজ নাই এখানে এসে। দেখো যদি উত্তরটা না হয় তাহলে কিন্তু কোনো কাজই আমি করে নেই। এখন কি করতে হবে? আমাদের প্রোগ্রামটা কিন্তু দুইটা ফ্লোতে ভাগ হয়ে গেছে। এখন এই দুইটা ফ্লো জোড়া লাগাইতে হবে। দুইটা ফ্লো জোড়া লাগায় কেমনে? গোল্লা দিয়ে, তাই না? গোল্লা দিয়ে জোড়া লাগালাম। এখানে একটা অ্যারো চিহ্ন, এখানে একটা অ্যারো চিহ্ন। এটার উত্তর যদি না হয়, বলো এতটুকু বুঝছো? আমাকে বলো এতটুকু কি সবাই বুঝছো? ঠিক আছে, এর পরের স্টেপ কি? এটা কন্টিনিউ করে না? এখানে যা যা করছো, এই যে এখানে যা যা করছো সবগুলো আরেকবার রিপিট করবা, সবগুলো আরেকবার রিপিট করবা। কার জন্য রিপিট করবা আমাকে বলো তো? কার জন্য রিপিট করবা? এল ইজ লেস দেন বি চেক করছো না? এই যে তুমি যখন এখানে আসো, বলো তো এল এর মধ্যে ওই মুড়ির টিনের মধ্যে কে আছে? মুড়ির টিনের মধ্যে কে আছে? এ আর বি এর মধ্যে বড় সংখ্যাটা। বা নতুন একটা জিনিস আসছে সি, দেখবো ওই মুড়ির টিনের সংখ্যাটা কি সি এর থেকে ছোট কিনা। ওই মুড়ির টিনের সংখ্যাটা যদি সি এর থেকে ছোট হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কে? সি। আর যদি সি এর থেকে বড় হয়, মানে ছোট না হয়, তাহলে মুড়ির টিনে যেটা আছে ওটাই, তাই না? এই স্টেপ শেষ। এইবার মুড়ির টিনে কি পড়ে আছে আমাকে বলো, বলো বলো বলো। এই এ বি সি এই তিনটার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা পড়ে আছে না? তাহলে আমরা কি করব? প্রিন্ট মুড়ির টিন। তারপরের কাজ কি? তারপরের কাজ কি আমাকে বলো তো? প্রোগ্রামটা শেষ করে দাও, প্রোগ্রামটা শেষ করে দেওয়া। দা এন্ড, দা এন্ড। সবাই বলো বুঝছো কিনা? সবাই একটু বলো বুঝছো কিনা? ঠিক আছে, আমাকে বলো তো। এটা সহজ না? এবার আমাকে বলো তো, আমি যদি বলতাম চারটা সংখ্যা, তাহলে এই যে এই স্ট্রাকচারটা এটাই নিচে আরেকবার বসতো না? জাস্ট এল ইজ লেস দেন সি এর জায়গায় এল ইজ লেস দেন ডি আসতো, ডি আসতো। ঠিক আছে, তো তোমাদের হোমওয়ার্ক হবে চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়, চারটার মধ্যে সবচেয়ে বড়, পাঁচটার মধ্যে সবচেয়ে বড়, ছয়টার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বাইর করবা। ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে, এইবার এইবার সলিউশনের দিকে তাকাবা না, কোশ্চেন পড়ো। তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা পারবা? তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বাইর করো। আমরা তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা বাইর করছি না? এই যে এখানে এই প্রসেসে, এটা জটিল প্রসেস ছিল, তোমাদের বইয়ে কিন্তু এটাই দেওয়া। তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বাইর করছি। ক্ষুদ্রতম সংখ্যা বাইর করতে হলে কি করতে হবে? জাস্ট গ্রেটার দেনের জায়গায় লেস দেন, গ্রেটার দেনের জায়গায় লেস দেন, গ্রেটার দেনের জায়গায় লেস দেন, তিনটা চিহ্ন উল্টাইছো, কাজ শেষ। এই যে এখানে লেস দেন, এখানে লেস দেন, এখানে লেস দেন, সহজ না? জাস্ট সাইনটা উল্টা, তিনটা জিনিস উল্টাইছো, কাজ শেষ। বুঝছো? এই যে খেয়াল করো, সব কিছু সেম, জাস্ট তিনটা চিহ্ন উল্টায় দিছে, জাস্ট তিনটা চিহ্ন উল্টায় দিছে। এই এই এই
এভাবে করলাম, আমাদের যে মডার্ন আধুনিক মেথড সেভাবেও করতে পারবো না, এই মেথডেও করতে পারবো না। এটারে উল্টাবো, কাজ শেষ। লেস দেনের জায়গায় গ্রেটার দেন বানাবো, গ্রেটার দেনের জায়গায় লেস দেন। মুখস্থ করতে যাও না, মুখস্থ করতে গেলে খবর হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি বাসায় দেখে নিবা, সবাই বাসায় দেখে নিবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপরেরটাই যাচ্ছি। দেখো কি বলছে, একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য, এটা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমি শুধু ফ্লোচার্টটা লিখে দিব, তোমরা অ্যালগরিদমটা লিখবা। ফ্লোচার্ট দেখে দেখে অ্যালগরিদম লেখা যায়। আর বুঝছো, এগুলা মনের মাধুরী মিশায় লিখলেও হয়, অ্যাকুরেট হলেই হয়, কারেক্ট হলেই হয়, বুঝছো? আর ফ্লোচার্টও তুমি এক একজনের এক এক হইতে পারে, এক এক উপায়ে হইতে পারে, লজিক ঠিক থাকলেই হয়, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু তোলো এটা এবং মাথায় একটু চিন্তা করো কেমনে করা যায়। একটা সংখ্যা এ, এখন এই সংখ্যাটা কি ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, সেটা আমরা চেক করব। কিভাবে চেক করা যায়? শূন্য তো ধনাত্মক ঋণাত্মক কিছুই না, তাহলে শুরুতেই আমি চেক করি এ এর ভ্যালু শূন্য কিনা। ঠিক আছে, a ইকুয়ালস টু 0 কিনা। আমরা সি প্রোগ্রামিং শিখবো না? সি প্রোগ্রামিং এ a সমান 0 কিনা এটা চেক করা হয় এভাবে, a ইকুয়াল 0। এটা মানে হচ্ছে a এর ভ্যালু কি শূন্য, a এর ভ্যালু শূন্য হলে আমাকে উত্তর দাও 1, না হলে 0। আমরা পরে দেখব, ঠিক আছে? এটা মানে হচ্ছে a এর ভ্যালু শূন্য কিনা সেটা তুমি চেক করতেছো। আর তুমি বাংলায় লিখলে এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, অসুবিধা নেই। তোমার কিছু বইয়ে দেখবা a ইকুয়াল 0 দাও, এটা মানে হচ্ছে a এর ভ্যালু কি শূন্য সেটা চেক করা। এটার উত্তর হয় হ্যাঁ হবে, না হয় না হবে। ফার্স্ট এটা চেক করবা, এটার উত্তর যদি ইয়েস হয় তার মানে কি a এর ভ্যালু শূন্য 0। এটার উত্তর যদি নো হয় তার মানে a এর ভ্যালু শূন্য না, ধনাত্মক নাইলে ঋণাত্মক। এবার তুমি চেক করবা a এর ভ্যালু শূন্যর থেকে বড় কিনা। যদি শূন্যর থেকে বড় হয় তাইলে পজিটিভ বা ধনাত্মক, যদি শূন্য থেকে ছোট হয়, এটা যদি ইয়েস হয় তাহলে পজিটিভ, যদি নো হয় তাহলে নেগেটিভ। এই হচ্ছে লজিক বুঝে গেছি। প্রোগ্রামিং সহজ, ফ্লোচার্ট সহজ, সবকিছুই সহজ, বুঝছো? লজিক বুঝছো? ফিজিক্স ক্লাস আছে? এখন তো ফিজিক্সের যুগ না, এখন সব প্রোগ্রামিং এর জগৎ। তুমি যা যা দেখছো সবকিছুই প্রোগ্রামিং দিয়ে চলে না? তো প্রোগ্রামিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্স, বুঝছো? ফিজিক্স পড়ে তুমি টাকা কামাইতে পারবা, প্রোগ্রামিং করে কিন্তু পরে ফ্রিল্যান্স করে টাকা কামাইতে পারবা। তুমি যদি নিজে চাও বাসায় বসে টাকা কামাইতে পারবা। ঠিক আছে, আমরা শুরু করতেছি। দেখো আমরা কি করব, প্রোগ্রাম স্টার্ট। আমরা শুরু কি করব, স্টার্ট। ঠিক আছে, এরপরে স্টেপ কি? একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, আমি ওই সংখ্যাটা ইনপুট নিব, তাই না? আমরা ওই সংখ্যাটা কি নিব, ইনপুট নিব। তো আমাদের সেকেন্ড স্টেপ কি, ওই সংখ্যাটা ইনপুট নিতে হবে। ইনপুট, তারপরের স্টেপ কি, আমাদের চেক করতে হবে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি শূন্যর থেকে বড় নাকি ছোট। ওটা পরে, আপাতত আমরা চেক করব এটা কি শূন্য কিনা। ঠিক আছে, আমি চেক করলাম a ইকুয়ালস টু 0 কিনা। তুমি চাইলে ডাবল ইকুয়ালও দিতে পারো, কিছু কিছু বইয়ে ডাবল ইকুয়ালও দেওয়া আছে। ডাবল ইকুয়াল দিয়ে সি প্রোগ্রামিং এর ভাষায় সমান কিনা সেটা চেক করা বোঝায়। ঠিক আছে, তুমি যদি লজিক বুঝতে পারো না, দেখো দুনিয়াতে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, হাবিজাবি, এগুলো আছে, নাম শুনছো? হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে না প্রোগ্রামিং শেখা যায় না, কিন্তু একটা প্রবলেমের পেছনে লজিক কি সেটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখে ফেলতে পারবা। ঠিক আছে, আমরা ফার্স্টে ওই লজিকগুলা শিখতেছি, তারপর সি প্রোগ্রামিং শিখবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা,
এটা অনেকটা এরকম, তুমি যদি অঙ্ক পারো তাহলে সেটা বাংলায় বুঝাইতে পারবা, হিন্দিতে বুঝাইতে পারবা, চাইনিজে বুঝাইতে পারবা, জাস্ট হিন্দি চাইনিজ শিখে ফেললেই হয়, তাই না? লজিক বুঝলে তুমি ওই লজিকটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি, পাইথন, জাভা, হাবিজাবি, হ্যাঁ সবগুলো দিয়ে কি ইমপ্লিমেন্ট করতে পারবা। ঠিক আছে, আমাদের এর ভ্যালু যদি শূন্যের হয় তাহলে কি হবে আমাকে বলো তো এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। রেজাল্টটা কি আমরা বলে দিব? 0। আমরা বলে দিব আমাদের রেজাল্টটা কি 0, কারণ আমাদের কি চাইছে, ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। প্রিন্ট 0। আচ্ছা, আমি 0 না লিখে এই 0 দিয়ে দিই, ঠিক আছে? এটার অ্যান্সার যদি ইয়েস হয়, আর এটার অ্যান্সার যদি নো হয় তার মানে শূন্য না হলে সেটা ধনাত্মক বা ঋণাত্মক কিছু একটা হইতে পারে, সেটা আবার চেক করতে হবে। ঠিক আছে, কেমনে চেক করব? আমি দেখি শূন্যর থেকে বড় কিনা, বুঝছো? শূন্যর থেকে যদি বড় হয় তাহলে কি হবে? অবশ্যই ধনাত্মক হবে। এটা উত্তর কিন্তু নয়, এগুলো লিখতে হবে, বুঝছো? ঠিক আছে, ওকে। আমাদের সামনে আরো মজার কয়েকটা টপিক আছে, আমরা যাবো আস্তে আস্তে। দেখো, এ যদি শূন্যর থেকে বড় হয় তার মানে উত্তর যদি ইয়েস হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? আমাদের সংখ্যাটা পজিটিভ। যদি আমাদের উত্তর নো হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? নেগেটিভ। ঠিক আছে, দেখো আমাদের প্রোগ্রাম কিন্তু একটাই, 3টা ফ্লোতে ভাগ হয়ে গেছে। 3টা ফ্লো এর লাস্ট স্টেপ কি? এটা অ্যান্সার না? এটা প্রিন্ট করা মানে তুমি অ্যান্সার পেয়ে গেছো, এটা প্রিন্ট করা মানে অ্যান্সার পেয়ে গেছো, এটা প্রিন্ট করা মানে অ্যান্সার পেয়ে গেছো। তো অ্যান্সার প্রিন্ট করার পরের স্টেপ কি? প্রোগ্রামটা শেষ করে দেওয়া, এন্ড করে দেওয়া, তাই না? তো প্রোগ্রামটা এন্ড করতে হবে। 3টা ফ্লোকে একসাথে মিলাইতে হবে না? 3টা ফ্লোকে একসাথে মিলাইবা কেমনে? কানেক্টর ইউজ করে। 3টা ফ্লোকে একসাথে মিলাইবা কেমনে? কানেক্টর ইউজ করে, বুঝছো? আমরা আগেরটাও কিন্তু কানেক্টর ইউজ করছিলাম, মনে আছে? একটু আগে যেই প্রোগ্রামটা লিখলাম সেখানেও কিন্তু কানেক্টর ইউজ করছি, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। তো এই 3টা ফ্লোকে একসাথে মিলাইলাম, তারপরের স্টেপ কি? আমাদের প্রোগ্রামটা এন্ড করে দাও, প্রোগ্রাম এন্ড। সবাই কি বুঝছো? সহজ না? আমাকে বলো তো। এখানে কানেক্টরটা ইউজ করছি, ঠিক আছে? দেখো আমাদের আগের প্রোগ্রামে এই যে এখানে আমরা কানেক্টর ইউজ করছি, খেয়াল করছো? যে 2টা ফ্লো ছিল, কিন্তু 2টা ফ্লোকে একসাথে মিলাইছি, এখানে আমরা কানেক্টর ইউজ করছি। একের থেকে বেশি ফ্লো মিলাইতে গেলেই কানেক্টর। 2টা নদী মিললে যে মোহনা হয় না, তাহলে এগুলোকে ওই নদীর মোহনার মতো চিন্তা করতে পারো, বুঝছো? ঠিক আছে, এই তোমরা এগুলা কি কমেন্ট করতেছ? মাইট দেবো কিন্তু ধরে। এটাই এখানে সুন্দর করে দেওয়া আছে। তোমাদের কাজ কি? এটার অ্যালগোরিদমটা লিখে ফেলা। আচ্ছা, এখন আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। তোমাদের কারো হাতের লেখা খারাপ ছিল বা ক্লাসের মধ্যে দুষ্টামি করলে টিচার এরকম হোমওয়ার্ক দিত যে একটা লাইনই 70 বার লেখো, একটা লাইনই 500 বার লেখো, দিত? তোমাদের এরকম হোমওয়ার্ক দিত না? ক্লাসের মধ্যে দুষ্টামি করছো, তারপর একটা লাইন, আমি ক্লাসে দুষ্টামি করব না, এই লাইনটা 500 বার লিখো, এরকম হোমওয়ার্ক খাইছো? আচ্ছা, আমরা এখন ওরকম কিছু দেখব। দেখো, আমাদের এখনকার যেই ফ্লো চার্ট, সেটার যে স্ট্রাকচার, এটাকে বলা হবে পুনরাবৃত্তি বা রিপিটেশন।
পুনরাবৃত্তি বা রিপিটেশন, একই কাজ বা সিমিলার টাইপের কাজ বারে বারে করা। একই কাজ বা সিমিলার টাইপের কাজ যদি বারে বারে করতে হয়, সেটা তুমি পুনরাবৃত্তিমূলক বা রিপিটেশন ফ্লোচার্ট এটার মাধ্যমে সলভ করতে পারবা। এটার মাধ্যমে সলভ করতে পারবা। দেখো তো এখানে কি লেখা, প্রবলেমটা কি লেখা আমাকে বলো তো। এখানে দেখো প্রবলেমটা কি লেখা, আমাকে বলো। আচ্ছা, তার আগে আমাদের ফ্লোচার্ট গঠনের যে মৌলিক ছাঁচ, একটা ফ্লোচার্ট কত টাইপের হতে পারে সেটা আমরা একটু যাচ্ছি। একটু দাঁড়াও হ্যাঁ, একটা ফ্লোচার্ট গঠনের সরল অনুক্রম আমরা দেখে ফেলছি, তাই না? সিদ্ধান্ত বা নির্বাচন, এই দুইটা আমরা দেখে ফেলছি। 3 নাম্বারটা হচ্ছে পুনরাবৃত্তি বা রিপিটেশন, এটা আমরা এখন দেখব। পরের দুইটা লাগবে না, তোমাদের জন্য না। এখন রিপিটেশন ব্যাপারটা কি? বাংলাদেশ লেখাটি 12 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ঠিক আছে, আমরা দেখি। ধরো তুমি খুবই সাদা সিধা মানুষ, বাংলাদেশ 12 বার লিখতে বলছে, লেখো তো খাতায়। কি করবা? বাংলাদেশ 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 12 বার লিখে ফেলবা, তাই না? এটা প্রোগ্রামিং এ কেমনে করবা? সহজ। এটার থেকে সহজ হয় আমাকে বলো তো। তুমি কি করলা? স্টার্ট 12 বার না? আচ্ছা, স্টার্ট, তাইলে প্রথম স্টেপ কি হবে? প্রিন্ট বাংলাদেশ, তাই না? তাই তো, সেটা আউটপুটে, তাই না? আমাকে বলো তো, আউটপুটে তুমি কি লিখবা? প্রিন্ট বাংলাদেশ, প্রিন্ট বাংলাদেশ। সুন্দর, একবার লেখা হয়ে গেছে। আমাদের কাজ 12 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আমাদের কাজ 12 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা 12 বার বসাই দিলেই তো হয়, তাই না? দেখো, আমার বুদ্ধি আছে, তোমাদের যাদের বুদ্ধি আছে নিশ্চয়ই বুঝতে পারতেছো। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, এভাবে কয়বার? 12 বার আমি লিখলাম। এভাবে কয়বার? 12 বার আমি লিখলাম। 12 বার লিখার পরে আমি কি করে দিব? প্রোগ্রামটা এন্ড করে দিব। কত সহজ! এর চেয়ে সহজ প্রোগ্রাম হয়? তাই না? শেষ। এটার অ্যালগরিদম লেখো। কি করবা? স্টার্ট 12টা ধাপ, এটা 12 বার লিখবা। আচ্ছা, লিখছো। এবার ধরো আমি তোমার টিচার, আমি 12 বার না বলে বললাম 500 বার লেখো। তুমি কি করবা? 500 বার লিখবা? 500 বার লিখবা, কিন্তু মানে 500 বার লেখার উপায় আছে, তাই না? ধরো 500 বার লিখলে এমনি। আচ্ছা, এটা এই ওয়েতে সমাধান করা যায়। ওকে, এইবার আমি তোমাকে বললাম 500 বারও না, n বার লিখো। n এর ভ্যালু তুমি জানো না, n এর ভ্যালু তুমি জানো না। n এর ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, বুঝছো? একটা প্রোগ্রাম রান হলে ইউজারের কাছ থেকে ইনপুট নেয় না? হ্যাঁ, তুমি ইউজারের কাছ থেকে n এর ভ্যালুটা ইনপুট নিবা। n এর ভ্যালু যত, ততবার বাংলাদেশ প্রিন্ট করবা। তোমাকে যদি আমি 500 বার বলি, তুমি কিন্তু এই স্ট্রাকচারে সমাধান করতে পারবা। কিন্তু এখন যদি বলি n বার প্রিন্ট করবা, n এর ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করবা, তুমি কিন্তু মাইনকার্ট চিপায় ফাইসা গেছো। তুমি কয়বার প্রিন্ট লিখবা এটাই তো জানো না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা, তাইলে এটা সমাধান করার নিশ্চয়ই স্মার্ট ওয়ে আছে। এত বোকাশোকা ওয়ে তো মানে সম্ভব না। তো এটা সমাধানের উপায় হচ্ছে, আমি তোমাকে বলতেছি, ধরো আমরা একটা কাউন্টার রাখলাম, i, ঠিক আছে? ইনিশিয়ালি আমাদের i এর ভ্যালু ধরো 1। শুরুতে আমাদের i এর ভ্যালু ধরো 1। আমি একবার বাংলাদেশ প্রিন্ট করব, একবার i এর ভ্যালু বাড়াবো, বুঝছো? ঠিক আছে? তারপর চেক করব সেই i এর ভ্যালুটা
12 এর থেকে ছোট বা সমান কিনা। 12 এর ছোট বা সমান হলে আমরা ওই যে প্রিন্ট বাংলাদেশ ওই স্টেপটা আবার ফেরত আসবো। কাহিনী বুঝছো? আমাকে বলো। আমরা একবার বাংলাদেশ প্রিন্ট করলাম, আমরা একটা কাউন্টার রাখবো আই, যে আমি কতবার প্রিন্ট করতেছি। ঠিক আছে? প্রোগ্রামিং কিন্তু অ্যালগোরিদমে দেখছো না, এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়া যায়। আমি প্রত্যেকবার একবার প্রিন্ট করে আয়ের ভ্যালু বাড়াবো, তারপর চেক করব যে আয়ের ভ্যালু 12 এর ছোট বা সমান কিনা। 12 এর ছোট বা সমান হওয়া মানে হচ্ছে 12 বার এখনো প্রিন্ট হয় নাই, আমি আবার ওই প্রিন্ট করার স্টেপে চলে যাব। বুঝাচ্ছি, দেখো 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 দেখো, বুঝাচ্ছি। ইনিশিয়ালি আমি প্রোগ্রামটা স্টার্ট করব, একদম সহজ এবং খুবই মজার। সবাই একটু মনোযোগ দাও। স্টার্ট করলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? কোনো ইনপুট নেওয়ার কিছু নাই, কিন্তু আছে কি ইনপুট নেওয়ার কিছু আছে? না। আমি একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করি, বুঝছো? আমি একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করি, i ইকুয়ালস টু 1। এটা মানে হচ্ছে কতবার বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়েছে, কতবার বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়েছে। তো আয়ের ভ্যালু 1, তার মানে আমি একবার বাংলাদেশ প্রিন্ট করে ফেলবো, তাই না? প্রিন্ট বাংলাদেশ। দেখো দেখো, ঠিক আছে। আমার এই স্টেপটাই বারে বারে রিপিট হবে না? এই স্টেপটাই তো 12 বার রিপিট হবে, তাই না? বলো, বুঝছো? এই স্টেপটাই কি 12 বার রিপিট হবে না? আচ্ছা, তো আমি প্রত্যেকবার প্রিন্ট করার পরে আয়ের ভ্যালু 1 বাড়ায় দিব। আমি প্রত্যেকবার প্রিন্ট করার পরে আয়ের ভ্যালু 1 বাড়ায় দিব, i ইকুয়ালস টু i প্লাস 1। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আমি চেক করব এই যে আয়ের ভ্যালু এখন কত হয়েছে, 2 না? আমি চেক করব আয়ের ভ্যালু 12 এর ছোট বা সমান কিনা। আয়ের ভ্যালু যদি 12 এর ছোট বা সমান হয়, তাহলে 12 বার এখনো প্রিন্ট হয় নাই, তার থেকে কম বার প্রিন্ট হয়েছে। তাহলে এবার আমি চেক করব একটা সিদ্ধান্ত দিয়ে যে আমাদের আয়ের ভ্যালু 12 এর ছোট বা সমান কিনা। আমাদের আয়ের ভ্যালু 12 এর ছোট বা সমান কিনা, i ইজ লেস দেন ইকুয়াল 12, এটা কিনা। i ইজ লেস দেন ইকুয়াল 12, এটা কিনা। বুঝছো? এটা যদি সত্য হয় তাহলে এখনো 12 বার প্রিন্ট হয় নাই। আমরা কোথায় ফেরত যাব? আরেকবার প্রিন্ট বাংলাদেশে ফেরত যাব না? এখানে একটা কানেক্টর দিব। আমি যদি দেখি আয়ের ভ্যালু 12 এর থেকে ছোট, আয়ের ভ্যালু 12 থেকে ছোট, তাহলে কি করব? আবার আমি এখানটাই ফেরত আসবো। এখন একটু ঝাপসা লাগতেছে, ভয় নাই, পুরোটা দেখো। এখান থেকে এখানে আসলাম, আয়ের ভ্যালু 1 করলাম, এখান থেকে এখানে আসলাম, একবার বাংলাদেশ প্রিন্ট করলাম, আয়ের ভ্যালু 1 বাড়াইলাম, দেখলাম আয়ের ভ্যালু 12 এর ছোট বা সমান কিনা। এটা যদি ইয়েস হয় তাহলে এখনো 12 বার প্রিন্ট হয় নাই। এটার ভ্যালু যদি নো হয়, তার মানে 12 বার প্রিন্ট হয়ে গেছে। 12 বার প্রিন্ট হয়ে গেছে, আমরা প্রোগ্রামটা এন্ড করে দিব। বুঝাচ্ছি, ভয় পাই না এখনো? ভয় পাওয়ার কিচ্ছু নাই। সবাই একটু তোলো, তারপর আমি বুঝাচ্ছি। প্রোগ্রামের ফ্লোটা বোঝা গেছে? আমি একটা কাউন্টার রাখছি, এটা হচ্ছে কতবার প্রিন্ট হইলো সেটার একটা হিসাব সে রাখবে। ঠিক আছে, গেলাম, একবার প্রিন্ট করে ফেলছি। ঠিক আছে, এটার ভ্যালু কত হয়েছে? 2 হয়েছে। আয়ের ভ্যালু কত হয়েছে? 2। আমি চেক করলাম 2 কি 12 এর ছোট বা সমান? না। হ্যাঁ। আবার এখানে চলে আসছি, আবার প্রিন্ট করলাম, আয়ের ভ্যালু 3 হয়েছে। 3 কি 12 এর ছোট বা সমান? আবার প্রিন্ট করলাম। এভাবে করে চলতে থাকবে। যখনই আয়ের ভ্যালু 12 এর সমান
বলো, এই সবাই বলো, বুঝছো? একটু মাথায় নাও, একটু মাথায় নাও, আমি বলতেছি। একটু ছোট সংখ্যা দিয়ে প্রিন্ট, মানে এই লজিকটা একটু চিন্তা করো। ধরো ধরো আমি তোমাকে বললাম 2 বার বাংলাদেশ প্রিন্ট করতে, আমি তোমাকে বললাম 2 বার বাংলাদেশ প্রিন্ট করতে, ঠিক আছে? আয়ের ভ্যালু 1, বাংলাদেশ প্রিন্ট করছো। 2 বার যদি বাংলাদেশ প্রিন্ট করতে বলি তাহলে এই 12 এর জায়গায় জাস্ট 2, 12 এর জায়গায় কি হবে? জাস্ট 2, ঠিক আছে? এবার একটু চেক করি 2 বার আসলে প্রিন্ট হচ্ছে কিনা। 1 দিয়ে স্টার্ট হয়েছে, বাংলাদেশ প্রিন্ট করলাম, আয়ের ভ্যালু আরো 1 বাড়াইলাম, তাহলে এখানে আয়ের ভ্যালু কত হয়েছে? 2। 2 কি 2 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ। তাহলে ধুপ করে আবার এখানে চলে গিয়ে বাংলাদেশ আবার প্রিন্ট করছি, 2 বার বাংলাদেশ প্রিন্ট হয়ে গেছে, আয়ের ভ্যালু আরেক বাড়াইলাম, তাহলে কত হলে আয়ের ভ্যালু? 3। 3 কি 2 এর থেকে ছোট বা সমান? না। প্রোগ্রাম এন্ড করে দাও, প্রোগ্রাম এন্ড করে দাও। এই বুঝছো? মজার না? আবার একটু দেখো, একটু দেখো, জাস্ট মনে করো আমি তোমাকে বলছি 3 বার বাংলাদেশ প্রিন্ট করতে, তাহলে কি করবা? এই 12 এর জায়গায় জাস্ট 3 বসায় দিবা না? দেখো এগুলা কিন্তু অনেকভাবে চেঞ্জ করা যায়, তুমি বুঝছো? দেখো আমি যদি 12 বার বাংলাদেশ প্রিন্ট করতে বলি, এটা লেখা যেই কথা, এটা লেখা যেই কথা, আমি যদি কাউন্টার 1 না দিয়ে 0 দিয়ে শুরু করলাম, ধরো আয়ের ভ্যালু 0 দিয়ে শুরু করলাম, তারপর এখানে i is less than equal 12 না দিয়ে i is less than 12 এটা চেক করলাম, একই কথা কিন্তু। ওদিক দিয়ে 1 কমাইছি, এই দিক দিয়েও 1 কমাই দিছি। আগে ছিল কি 1 থেকে 12 পর্যন্ত, এবার 0 থেকে 11 পর্যন্ত। 0 থেকে 11 পর্যন্ত কি আমাদের এই লুপটা চলবে, বুঝছো? 0 থেকে 11 পর্যন্ত এই লুপটা চলবে। 0 থেকে 11 কয়টা সংখ্যা? 12টা সংখ্যা, তার মানে 12 বার এই লুপটা চলবে, 12 বার বাংলাদেশ প্রিন্ট হবে। ক্লিয়ার? এবার আমাকে বলো, আমি যদি বলতাম 500 বার তুমি প্রিন্ট করো, 500 বার তুমি প্রিন্ট করো বাংলাদেশ লেখাটা, তাহলে কি করতা? কিচ্ছু না, জাস্ট এখানে কি 500 বসায় দিতা। এই হচ্ছে আমাদের সেই ম্যাজিক্যাল জিনিসটা। যদি আমি 500 বার বলতাম, সবাই বুঝছো? একটু নিজে মাথায় এই প্রোগ্রামটা রান করো। 500 বার না, তুমি 5 বার, মনে করো আমি বললাম 5 বার প্রিন্ট করতে, তাহলে এখানে 5 হবে। একটু মনে মনে এই প্রোগ্রামটা সিমুলেট করো 5 বার। ইনিশিয়ালি আয়ের ভ্যালু 1, বাংলাদেশ 1 বার প্রিন্ট হয়েছে, আমি লিখে ফেলি বাংলাদেশ 1 বার প্রিন্ট হয়েছে, আমি বিডি দিয়ে লিখি, বিডি 1 বার প্রিন্ট হয়েছে। তারপর আয়ের ভ্যালু 1 বাড়ছে, আয়ের ভ্যালু কত হয়েছে? 2। 2 কি 5 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ। এখানে আসলাম, আবার বাংলাদেশ প্রিন্ট হয়েছে, আয়ের ভ্যালু 1 বাড়ছে, 3। 3 কি 5 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ। আবার এখানে আসছে, আবার বাংলাদেশ প্রিন্ট হয়েছে, আরেকবার এলাম, তাহলে কত হলো? 4। 4 এর ভ্যালু কি 5 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ। আবার বাংলাদেশ প্রিন্ট হয়েছে, আরেকবার আইছি, 4 এর ভ্যালু কত হয়েছে? 5। 5 কি 5 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ। লুপ করে আবার এখানে আসছি, আবার বাংলাদেশ প্রিন্ট হয়েছে, আয়ের ভ্যালু আরেকবার আইছে, কত হয়েছে? 6। 6 কি 5 এর থেকে ছোট বা সমান? না। বের হয়ে যাও এখান থেকে। এন্ড এন্ড। ক্লিয়ার? বলো বলো বলো। এবার আসল ম্যাজিকে আসি, এবার ধরো আমি তোমাকে বললাম 500 বার, 12 বার, এগুলো তো প্রশ্নে ফিক্স করে দিলাম, এতবার না। এবার ইউজার তোমাকে ইনপুট দিবে, বুঝছো? ইউজার তোমাকে ইনপুট দিবে যে কতবার প্রিন্ট করবা। কাহিনী বুঝছো? 12 বারও না, 500 বারও না। এবার ইউজার যে প্রোগ্রামটা চালাবে সে তোমাকে ইনপুট দিবে n। কাহিনী কি হবে? কাহিনীটা খুবই সহজ। তুমি কি করবা? এগুলা করার আগে একটা সংখ্যা ইনপুট নিয়ে নিবা, দাঁড়াও এটাকে একটু ছোট করে নিই। তুমি এগুলা করার আগে একটা সংখ্যা ইনপুট নিয়ে নিবা, সেই সংখ্যাটা কি? ওই ইউজারের যে ইনপুটটা n। তার মানে সব কাজ করার আগে তুমি জাস্ট একটা সংখ্যা ইনপুট নিবা,
সংখ্যাটা কি n। তোমাকে n বার প্রিন্ট করা লাগবে, 500 বার প্রিন্ট করতে হলে এখানে 500, তাহলে কি কাহিনী, জাস্ট 500টা সরাই দিবা, কই গেল, 500টা সরাই দিবা, 500 জায়গায় জাস্ট n। তাহলে এই প্রোগ্রামটা কেমনে চলবে, কেউ একজন প্রোগ্রামটা রান করবে, রান করে nটা ইনপুট দিবে, ঠিক আছে, ওই n বার এই লুপটা চলবে, বুঝছো সবাই? যাদের ক্লিয়ার হচ্ছে না, একটু ঠান্ডা মাথায় এটা চিন্তা করলেই হয়, একটু ঠান্ডা মাথায় এটা চিন্তা করলেই হয়। আমি লাস্ট একবার দেখাচ্ছি, লাস্ট একবার বুঝাইতেছি। ধরো এই প্রোগ্রামটা তুমি রান করছো মনে মনে, এখান থেকে স্টার্ট হয়েছে ইনপুট, ইউজার একটা ইনপুট দিবে, ধরো তুমি ইনপুট দিছে হচ্ছে 4, কত ইনপুট দিছো 4, ঠিক আছে, i এর ভ্যালু 1, এখানে আসলো এখানে আসলো এখানে আসলো, আমি একবার বাংলাদেশ প্রিন্ট করলাম, তারপর i এর ভ্যালু 1 হইছে না বাড়ছে না, i এর ভ্যালু 1 বাড়ছে, তার মানে i এর ভ্যালু কত 2 হইছে না বলো তো, ঠিক আছে, আমি এখানে i এর ভ্যালুগুলোও রাখতেছি, আমাদের i এর ভ্যালু কত হইলো 2, তারপর তুমি চেক করতেছো 2 কি n এর ভ্যালু কত 4, ঠিক আছে, তুমি চেক করতেছো 2 কি 4 থেকে ছোট না সমান, এটা সত্য, হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসলা, আবার বাংলাদেশ প্রিন্ট করলা, তো দ্বিতীয়বার বাংলাদেশ প্রিন্ট হয়ে গেল, i এর ভ্যালু আরেকবার আইছো, তাহলে i এর ভ্যালু কত হইলো 3, তুমি এখানে এসে চেক করতেছো 3 কি 4 এর থেকে ছোট না সমান, সত্য, আবার এখানে ব্যাক করছো, তাহলে কি আরেকবার বাংলাদেশ প্রিন্ট হয়ে গেল, বাংলাদেশ প্রিন্ট হয়েছে, তুমি i এর ভ্যালু আরেকবার আইছো, তাহলে i এর ভ্যালু কত হইলো 4 না, তুমি এসে চেক করতেছো 4 কি 4 এর থেকে, n এর ভ্যালু কিন্তু 4, 4 কি 4 এর থেকে ছোট না সমান, ছোট বা সমান, হ্যাঁ, তাহলে আবার এখানে চলে আসছো, আরেকবার বাংলাদেশ প্রিন্ট করলা, প্রিন্ট করছো i এর ভ্যালু আরেকবার আইছো, তাহলে i এর ভ্যালু কত হইলো 5 হয়ে গেল না, 5 কি 4 এর থেকে ছোট, ছোট বা সমান না, ধাম শেষ। তাহলে কয়বার প্রিন্ট হচ্ছে খেয়াল করো, একবার, দুইবার, তিনবার, চারবার, ক্লিয়ার? আমাকে বলো তো, বলো 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 বলো, একটা কুইজ দেই, একটা কুইজ দেই, সবাই দেখি কয়জন পারো, দেখি কয়জন পারো, ঠিক আছে, কয়বার বাংলাদেশ প্রিন্ট হবে, কয়বার বাংলাদেশ প্রিন্ট হবে, জাস্ট এখানে i এর জায়গায় 4 বসায় দিছি, জাস্ট এখানে i এর জায়গায় 4 বসায় দিছি, কয়বার বাংলাদেশ প্রিন্ট হবে, n এর ভ্যালু কিন্তু 12, তুমি চিন্তা করো i এর ভ্যালু যদি 1 থেকে শুরু করতা তাহলে 12 বার প্রিন্ট হইতো না, তাই না, 12 মাইনাস 1 প্লাস 1, 2 থেকে শুরু করলে 11 বার, 3 থেকে শুরু করলে 10 বার, 4 থেকে শুরু করলে 9 বার, 9 বার প্রিন্ট হইতো, এই যে 8 বার বলতেছ, এগুলা জাস্ট ওই যে ধারার মতো, চিন্তা করো 1 থেকে শুরু গিয়ে 12, তাহলে কয়বার প্রিন্ট হয়েছে 12 বার না, ক্যালকুলেশনটা কি, শেষ পদ মাইনাস আদি পদ, 12 মাইনাস 1 প্লাস 1 এতবার, এবার শুরু হচ্ছে 4 থেকে, 1 করেই তো বাড়ে, 12 মাইনাস 4 প্লাস 1 এতবার, এগুলো কমন সেন্স, মুখস্থ রাখো না, একটাও মুখস্থ রাখো না, ঠিক আছে, একটাও মুখস্থ রাখো না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন এই জিনিসটার ফ্লোচার্ট অ্যালগোরিদম, এই যে ফ্লোচার্ট দেখা হয়েছে, বলো পাক্কা, ক্লিয়ার 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 ক্লিয়ার, অ্যালগোরিদম খেয়াল করো খেয়াল করো, ধাপ 1 কি শুরু, ধাপ 1 কি শুরু, ধাপ 2 কি আমি i চলকের মান 1 ধরি, ঠিক আছে, ধাপ 3, এই যে ধাপ 3, বাংলাদেশ লেখাটা একবার প্রদর্শন করি, বাংলাদেশ লেখাটা একবার প্রদর্শন করি, i এর মান 1 করে বাড়াই, ঠিক আছে, i এর মান 1 করে বাড়াই, তারপর আমি চেক করি
এর মান 12 এর চেয়ে ছোট বা সমান কিনা। খেয়াল করো, এর মান 12 এর চেয়ে ছোট বা সমান কিনা। এর মান যদি 12 এর চেয়ে ছোট বা সমান হয়, আমি আবার কোন ধাপে যাচ্ছি? প্রিন্ট বাংলাদেশের ধাপে যাচ্ছি, তাই না? আমরা এখানে আসছি এর মান 12 থেকে ছোট বা সমান কিনা, সেটা যদি সত্য হয় তাহলে কি 3 নাম্বার ধাপে যাচ্ছি। যে 3 নাম্বার ধাপেই কি ছিল আমাদের? 3 নাম্বার ধাপেই কি অ্যাকচুয়াল কাজটা, আউটপুটটা হইতো। এর মান যদি 12 এর চেয়ে ছোট বা সমান, তাহলে 3 নং ধাপে গেছি, ঠিক আছে? আর যদি না হয় তাইলে পরের স্টেপে, আর যদি না হয় তাইলে পরের স্টেপে। বুঝছো? এবার এই জিনিসটাকে বলা হয় রিপিটেশন বা পুনরাবৃত্তি। প্রোগ্রামিং এ বলা হয় লুপ। প্রোগ্রামিং এ বলা হয় লুপ। লুপ সম্পর্কে আইডিয়া আছে? দেখো, এর মান যদি 12 হয় তাহলে কি হয়? এই আসছে আসছে আসছে, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার। সে 12 বার এখানে লুপ করবে না, লুপ করে তারপর এখান থেকে বেরোয় যাবে। তো এখানে সে লুপ করতেছে না, লুপ লুপ লুপ। এর জন্য এই জিনিসটাকে বলা হয় লুপ। আমরা যখন প্রোগ্রামিং করব, এরকম কয়েকটা লুপ আছে, এরকম কয়েকটা লুপ আছে, ঠিক আছে? এইবার সেম জিনিস যদি ইনপুট দিতা, সেম জিনিস যদি ইনপুট দিতা, তাইলে কি কাহিনী হইতো? এখানে তুমি একটা ইনপুট নিতা, বুঝছো? এখানে একটা ইনপুট নিতা। তুমি বাংলাদেশ লেখাটাকে n বার প্রকাশ করবা, প্রদর্শন করবা, তাহলে কি করবা? একটা ইনপুট n নিবা, নিলা, তারপর এখান থেকে শুরু করবা, সবকিছু সেম, জাস্ট এখানে কি, এখানে কি n হইতো, এখানে কি n হইতো। বুঝছো বুঝছো বুঝছো? আমাকে বলো। এখানে জাস্ট n, তুমি এখানে এক্সট্রা একটা ধাপ লিখতা, এখানে একটা ধাপ হইতো n এর মান ইনপুট নিতা, বুঝছো? ইনপুট n, আর এখানে কি 12 এর জায়গায় n বসায় দিতা। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, আমরা পরেরটায় যাচ্ছি, আমরা পরেরটায় যাচ্ছি, এটাও মজার আছে। এবার কি বলছে খেয়াল করো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা প্রদর্শনের অ্যালগরিদম ফ্লোচার্ট। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা প্রদর্শনের অ্যালগরিদম। বুঝছো? 1 থেকে 100 পর্যন্ত। তার আগে আমাকে বলো তো, আমাকে বলো তো, একটু মনোযোগ দাও। আমি কি বলছি? এই প্রোগ্রামটা কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের যে অ্যালগরিদম। আচ্ছা, আমি 1 থেকে 100 বললাম না, আমি বললাম 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলা প্রদর্শন করবা। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলা প্রদর্শন করবা। তাহলে তাহলে এই প্রিন্ট বাংলাদেশের জায়গায় তুমি যদি প্রিন্ট আই দিয়ে দিতা, আইটাই সেই কাউন্টার না? আয়ের ভ্যালু 1 ছিল, 1 প্রিন্ট হয়েছে, আয়ের ভ্যালু 1 বাড়ছে, আয়ের ভ্যালু 2 1 বাড়ছে 3, তাহলে কাজ শেষ না? ধরতে পারছো? এই বলো। তাইলে পুরা ব্যাপারটা আসলে পান্তা ভাত। এটাই প্রিন্ট বাংলাদেশের জায়গায় প্রিন্ট আই দিব, এই কাউন্টারটাই তো বাড়তেছে। এই আইকে নরমালি কাউন্টার বলে। এ কাউন্ট করতেছে লুপটা কতবার চলতেছে। 1 থেকে শুরু করলে কাউন্ট করে আস্তে আস্তে মান বাড়তেছে না, 1 করে 1 করে 1 করে। এখানে 12 জায়গায় 100 বের করলেই শেষ। বুঝছো? কয়েকটা পণ্ডিত আছে সি প্রোগ্রামিং এগুলা লিখতেছে, তোমাদের পণ্ডিতে করতে বলি নাই তো। ঠিক আছে, তাহলে এটার ফ্লোচার্টটা লিখে ফেলো তো সবাই, এটার ফ্লোচার্টটা লিখে ফেলো। ঠিক আছে, এটার ফ্লোচার্টটা লিখে ফেলো। আমাদের প্রথম কাজ কি? স্টার্ট। তারপরের কাজ কি? একটা কাউন্টার নেওয়া। তারপরের কাজ কি? আমাদের একটা কাউন্টার লাগবে, যে কাউন্টারের ভ্যালুটা আমি বাড়াবো। লুপ, তুমি যখন লুপ করবা না, লুপের সময় সব সময় একটা কাউন্টার রাখতে হয়, যে কয়বার আমি লুপটা চালাবো। যে কোনো লুপ,
একটা কাউন্টার রাখতে হয়। তোমরা মাঠে চক্কর দিতা না, মনে আছে? মাঠে চক্কর দেওয়ার সময় মনে মনে একটা কাউন্টার রাখতা না? একবার ঘুরাইছিল, একবার, দুইবার, তিনবার, পানিশমেন্টও খাইছো না, এরকম আছে না? ওইটা হচ্ছে কাউন্টার। কয়বার লুপ দিচ্ছ সেই কাউন্টারটা। তো আমরা ধরে নেই কাউন্টারটা আমি ধরে নিলাম 1, ঠিক আছে? তাইলে আমরা কি করব, এবার ওই কাউন্টারটারই প্রিন্ট করে দেব, বুঝছো? কাউন্টারটারই প্রিন্ট করে দিব, প্রিন্ট আই, প্রিন্ট আই। কাউন্টারটাকে প্রিন্ট করে আমি আই এর ভ্যালু কি 1 বাড়াবো না? আমি আই এর ভ্যালু 1 বাড়াবো, তারপর চেক করব এই যে আই এর ভ্যালু 1 বাড়াইলাম, বাড়ানোতে সেটা কি লুপ ক্রস করে ফেলছে? আমাদের আই এর ভ্যালু সেটা কি 100 এর ছোট বা সমান? যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে কি করব, আবার লুপে ফেরত আসতে হবে, আবার লুপে ফেরত আসতে হবে। তো লুপে ফেরত আসা মানে কি, যে প্রিন্ট আই, এই স্টেপে ফেরত আসা না? এই স্টেপে ফেরত আসলে অবশ্যই একটা কানেক্টর লাগবে, কারণ ওখানে নর্মাল ফ্লো কি ছিল, উপরে থেকে নিচে। আর এটার উত্তর যদি না হয় তাহলে তুমি অলরেডি কি তোমার পানিশমেন্ট কমপ্লিট করে ফেলছো, এখন রেস্ট নিতে পারবা। এন্ড এটার উত্তর যদি ইয়েস হয় আর যদি নো হয়, ঠিক আছে? এবার এটার অ্যালগরিদম লিখে ফেলবা, এবার এটার অ্যালগরিদম লিখে ফেলবা। এই বুঝছো? এবার তোমাদের কিছু টাস্ক দেই। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা না, আমি আকাশী কালার দিয়ে লিখলাম। 11 থেকে 560 পর্যন্ত সংখ্যা, 11 থেকে 560 পর্যন্ত সংখ্যাগুলা প্রিন্ট করবা। কি করবা? বলো তো। তাহলে আই এর ভ্যালু প্রিন্ট কারে দিচ্ছ? আই। আই এর ভ্যালু 11 থেকে শুরু করবা না? সবকিছু সেম। এখানে এখানে জাস্ট 1 এর জায়গায় কত হয়ে যাবে? 11। কোন পর্যন্ত? 560 পর্যন্ত। 100 পর্যন্ত না দিয়ে 560 পর্যন্ত দিয়ে দিবা। কাজ শেষ, কাজ শেষ। ক্লিয়ার? আরো মজার মজার অনেকগুলা টপিক আছে। আচ্ছা বলো তো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা প্রদর্শন করছি। মনোযোগ দাও, মনোযোগ দাও। এখন আমি যদি 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলা প্রকাশ করতে বলতাম, 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলা প্রকাশ করতে বলতাম, কি করতাম? বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা তাহলে কাদের কাদের প্রকাশ করতা? 1 থেকে শুরু হইতো, 1, 3, 5, 7, 9। তাহলে 1 থেকে শুরু করতা, আয়ের ভ্যালু 1 করে বাড়াইতা। আয়ের ভ্যালু 1 বাড়াইলে তো 2 আসবে, 2 প্রিন্ট হবে পরে। আয়ের ভ্যালু 2 করে বাড়াই দিতাম। খেয়াল করছো? আয়ের ভ্যালু 1 প্রিন্ট হইছে, তারপর আয়ের ভ্যালু 1 না বাড়ায় আমি কি করতাম? আমি বললাম, এবার তোমাকে বললাম পিঙ্ক কালার দিয়ে বললাম অনলি অড নাম্বারস, মানে অনলি বিজোড় সংখ্যাগুলা শো করবা, বেজোড় সংখ্যাগুলা। তাহলে কি করতা? সবকিছু সেম, জাস্ট এই স্টেপটায় i = i+2 মাথায় ঢুকছে? বলো। 1, 3 লুপ, 5 লুপ, 7 লুপ, 9। এই তো সুন্দর। আচ্ছা এবার আমি বলতাম শুধুমাত্র জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবা, তাহলে বলো তো, এই তোমরা পারতেছো? বলো। এবার আমরা বললাম 1 থেকে 100 পর্যন্ত অনলি ইভেন নাম্বারস। তোমরা খুবই সুন্দর পারতেছো। অনলি ইভেন নাম্বারস, জোড় সংখ্যাগুলা। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কারা কারা? 2, 4, 5, 7, না 7 কেমনে? 2, 4, 6, 8, 10। আমি কি
আয়ের ভ্যালু আর 1 থেকে শুরু করতাম, 1 থেকে শুরু করলে তো ও 1 প্রিন্ট করে লাইতো। আয়ের ভ্যালু 2 থেকে স্টার্ট করতাম, আয়ের ভ্যালু 2 করে বাড়াইতাম। আচ্ছা আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত 5-এর গুণিতক গুলা প্রিন্ট করো। 2 করে গুণ করতে পারবা না? 2 করে গুণ করলে হয় 2, 4, 8, 16, তাহলে তো অনেকগুলো হয়ে যাবে। আচ্ছা, এবার আমি বললাম 5-এর গুণিতক গুলা প্রিন্ট করো। 5-এর গুণিতক গুলা প্রিন্ট করো। 5 into i, 5 into i দিয়ে করা যায়, সহজ ভাবে চিন্তা করে 5-এর গুণিতক কারা? 5, 10, 15, 20, 25। তাহলে স্টার্ট কই থেকে? 5 থেকে। কয় করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। i সমান 5 দিয়ে শুরু করবা, 5 করে বাড়াইতে থাকবা। এই বুঝছো? ঠিক আছে, আমরা আরো কিছু মজার মজার প্রবলেম দেখব। সবাই মাথায় ঢুকতেছে তো? আমাদের আগের যে প্রবলেমটা ছিল 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের একটা ফ্লো চার্ট অ্যালগরিদম, দেখে নিবা। ঠিক আছে, একটা ফ্লো চার্ট অ্যালগরিদম বুঝছো? আমাকে বলো তো এখানে লেস দেন ইকুয়াল হবে। লেস দেন অ্যাকচুয়ালি কি হইতো বলো তো? 99 পর্যন্ত প্রিন্ট করতো না? বলো তো 99 পর্যন্ত প্রিন্ট করতো। ঠিক আছে ঠিক আছে, এইবার আগের বার বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে। আমরা n না ধরো 1 থেকে 100 পর্যন্তই বললাম, n এর বেলা কাহিনী পরে আসতেছে। আমরা বললাম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করো। এবার আর শো করার দরকার নাই, প্রিন্ট করার দরকার নাই, তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করবা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বাইর করবা। যারা ম্যাথমেটিক্সের পণ্ডিত আছো, আচ্ছা পরে বলতেছি। ঠিক আছে, তো আমরা কেমনে করব? এবার কিন্তু সংখ্যাগুলা প্রিন্ট না, যোগ করতে হবে। তাহলে যোগফল ধরে রাখার জন্য একটা মুড়ির টিন লাগবে, তাই না? একটা চলক লাগবে, একটা ভ্যারিয়েবল লাগবে, তাই না? বুঝছো? আমরা শুরু করতেছি। দেখো মজা আছে কিন্তু। সবাই মনোযোগ দাও। তোমরা নিজেরা বলতে থাকো, মানে গেস করতে থাকো যে পরের স্টেপ কি হবে। আমি তো লিখে দিব, তোমরা আইডিয়া করতে থাকো যে এর পরের স্টেপ কি হবে। তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। আচ্ছা, তো প্রথমত আমরা লুপের মাধ্যমে সমাধান করব, তার মানে একটা কাউন্টার রাখতে হবে। ঠিক আছে, আগেরবার এই কাউন্টারটা রাখলেই হইতো। এবার কাউন্টার রাখলে হবে না, তোমাকে যোগফল বাইর করতে বলছো। ওই যোগফল রাখার জন্য একটা মুড়ির টিন লাগবে। তো আমি ওই মুড়ির টিনটাকে সাম হিসেবে দিলাম। মুড়ির টিন কি? এমন একটা জিনিস যেটা কিছু থাকতে পারবে, সে কিছু হোল্ড করে রাখতে পারবে, ধরে রাখতে পারবে। তো আমি ইনিশিয়ালি সবগুলা সংখ্যার যোগফল 0 ধরে নিই। ঠিক আছে, বুঝছো? আমি ইনিশিয়ালি সবগুলা সংখ্যার যোগফল কি 0 ধরে নিলাম। ঠিক আছে, সবাই একটু চিন্তা করো তো কাহিনী কি হবে? আমি প্রিন্ট করার বদলে এই সংখ্যাটা মুড়ির টিনের সাথে যোগ করে দিতে থাকলেই কাজ হয়ে যায় না? বলো, এ কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করতেছি, প্রিন্ট না করে মুড়ির টিনের সাথে এবার সংখ্যাগুলো যোগ করে দেব। তাইলে কাহিনী কি হবে আমাকে বলো তো। কাহিনী কি হবে? হয়ে গেল আগের প্রোগ্রাম দেখেই তুমি জাস্ট লিখে ফেলো। হ্যাঁ, আগের প্রোগ্রাম দেখেই লিখে ফেলো। প্রিন্ট না করে আমাদের যে যোগফল, এই স্টেপে ছিল আই প্রিন্ট করা। আই প্রিন্ট করলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটা যোগ হইতো। আমি যেটা করলাম, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। সাম ইকুয়ালস টু সাম প্লাস আই।
ঠিক আছে, তারপরের কাজ হচ্ছে আমি i এর ভ্যালু 1 বাড়ায় দিলাম। আহা, তারপরের কাজ হচ্ছে আমি i এর ভ্যালু 1 বাড়ায় দিলাম, i ইকুয়ালস টু i প্লাস 1। এবার চেক করার পালা। ঠিক আছে, এবার চেক করার পালা যে আমাদের যে আইটা হইছে সেটা কি 100 থেকে ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তাহলে কি আমি আবার লুপ ব্যাক করব। বুঝছো, আমি আগের বার আইটাকে জাস্ট প্রিন্ট করতাম, এবার প্রিন্ট না করে সেটা কি মুড়ির টিনের মধ্যে জমাইতেছি। বুঝছো, যোগ করতেছি। ঠিক আছে, এই নামো, তারপর সবার লাস্টের স্টেপ হচ্ছে দা এন্ড। এখানে কি নো, এখানে কি ইয়েস। বুঝো কাহিনী কি হইতেছে। ইনিশিয়াল আমি যোগফল রাখছি 0, তো প্রথম স্টেপে কি 0 প্লাস 1। কাহিনী বুঝো, প্রথম স্টেপে কি হইতেছে 0 প্লাস 1, আয়ের ভ্যালু 1 বাড়তেছে 100 থেকে ছোট। হ্যাঁ, তাইলে সামের মধ্যে এখন কি আছে বলো তো, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। সামের মধ্যে কিন্তু অলরেডি 0 প্লাস 1 আছে, তাই না? সামের মধ্যে অলরেডি 0 প্লাস 1 মানে 1 আছে। ওই 1 এর সাথে আবার আই যোগ করতেছো, মানে 2 যোগ করছো। আসছে এখানে আয়ের ভ্যালু কত হয়েছে 3। 3 কি 100 এর ছোট বা সমান? হ্যাঁ, আবার এখানে আসছো। এবার সামের মধ্যে কি আছে অলরেডি বলো তো? সাম কিন্তু এই মুড়ির টিন কিন্তু তুমি খালি করো নাই। মুড়ির টিনে কিন্তু এই বেচারাগুলো আছে, 1 আর 2 আছে। এবার এখানে ওই মুড়ির টিনের সাথে আরো আই যোগ করতেছো। মুড়ির টিনে যা আছে সেটার সাথে আরো আই যোগ করতেছো। মুড়ির টিনে কি ছিল 1 আর 2 ছিল, মানে নতুন করে কি আসবে 3 আসবে। এভাবে মুড়ির টিনে অ্যাড হইতে যেই সংখ্যাগুলা তুমি প্রিন্ট করতেছিলা, শো করতেছিলা আগের বার, সেগুলাই কি আমাদের মুড়ির টিনে যোগ হয়ে যাবে না? বুঝছো সবাই? আমাকে বলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমাকে 1 থেকে 100 পর্যন্ত বললো, মাইনে নিলাম। ঠিক আছে, সুন্দর, ভেরি গুড, আমি বুঝে গেছি 1 থেকে 100 পর্যন্ত কি হবে। এবার 1 থেকে 100 না নিয়ে তোমাকে যদি বলে 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, তাহলে কি করবা? এনটা জাস্ট ইনপুট নিবা, 100 জায়গায় n বসায় দিবা। এনটা জাস্ট ইনপুট নিবা, বুঝছো? এনটা কি করবা? জাস্ট ইউজারের কাছ থেকে এনটা কি করবা? জাস্ট ইউজারের কাছ থেকে ইনপুট নিবা। এনটা কি করবা? জাস্ট ইউজারের কাছ থেকে ইনপুট নিবা ফার্স্টে। ইনপুট n, তারপরের কাজ কি? চালায় যাও মুড়ির টিনে 1 থেকে n পর্যন্ত। আর কি এখানে একটু চেঞ্জ আসবে, এই 100 জায়গায় আমাদের 100 জায়গায় কি দিবা? n দিবা। ঠিক আছে, সামটা 0। ইনিশিয়ালি তো মুড়ির টিনে কিছু থাকবে না, তাই না? ফার্স্টে 1 যোগ হবে, পরে ওই 1 এর সাথে 2 যোগ হবে। 1 আর 2 কিন্তু অলরেডি যোগ হয়ে সামে আছে কত 3। 3 এর সাথে আবার 3 যোগ হবে, পরে ওটার সাথে 4 যোগ হবে, ওই যোগফলটার সাথে 5 যোগ হবে, তাই না? আমাকে বলো তো সাম এটা আসলে কি? ইনিশিয়ালি কিন্তু কিচ্ছু ছিল না, 0। প্রথম স্টেপে এটার সাথে 1 যোগ হয়েছে, দ্বিতীয় স্টেপে এই সামের সাথে 2 যোগ হবে, তাই না? এই সামের সাথে 2 যোগ। তৃতীয় স্টেপে এই সামের সাথে, এটা কিন্তু অলরেডি সাম, 3 যোগ হবে। চতুর্থ স্টেপে এই সামের সাথে 4 যোগ হবে, 5 6 7 7 ধান করে, বুঝছো? বুঝছি? যদি বলতাম 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলা যোগ করো, পারতা? আমাকে বলো, আমার আগে করছে। আচ্ছা, খুব সহজ, জাস্ট i+2 করে দিতা। 1 থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো
এমনি করতাম। যদি জোড় সংখ্যা বলতাম তাহলে আয়ের ভ্যালু 2 এর থেকে শুরু করতাম, 2 করে বাড়াইতাম, তাই না? তাই না? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, আমাকে আর 10 মিনিট টাইম দাও, আজকে একটু ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস পরে দিই। এবার আমাকে বলো তো, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলা যোগ করতে বলছে, আমি যদি যোগ না করে গুণ করতে বলতাম, আমি যদি যোগ না করে গুণ করতে বলতাম তাইলে কি করতা? আমাকে বলো। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ, দেখো খেয়াল করো, খেয়াল করো, এখানে কি বলছে? 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলা গুণ করো, গুণ করো, গুণ করো। তার মানে কাহিনী কি বুঝছো? আমরা আগে যোগ করা থেকেই দেখি। এই যে এই প্রশ্নটাই আমরা একটু চেঞ্জ করে দিলাম, তোমার তোলার দরকার নেই, জাস্ট বোঝো, জাস্ট বোঝো। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো গুণ, তার মানে 1, তার মানে আমাদের অ্যান্সার হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ডট 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 ইন্টু n। তাহলে এবার মুড়ির টিনে সবগুলা সংখ্যার গুণফল আসবে না? কি কি চেঞ্জ করতে হবে একটু চিন্তা করো। এবার সাম লিখলাম না, এবার সাম না লিখে আমরা লিখলাম মাল্টিপ্লাই। যেহেতু সবগুলা সংখ্যার গুণফল, আমি সাম না লিখে এটাকে লিখলাম MUL। আচ্ছা, এখানে একটা স্টেপ মিস গেছে, বলো তো কি স্টেপ? আমরা তো প্রিন্টই করি নাই। তোমাকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল দেখাইতে বলছে, তো যোগফলটা তুমি প্রিন্ট করছো? একটা স্টেপ বাকি আছে, একটা স্টেপ বাকি আছে। সেই স্টেপটা কি? আমাদের প্রিন্ট, প্রিন্ট সাম, যেটা আগের অঙ্কে আমি দেখাই দিই, দাঁড়াও। প্রিন্ট সামটা জাস্ট প্রিন্ট করে দিলেই হবে। বুঝছো? বুঝছো সবাই? বলো তো, প্রিন্ট সাম। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এইবার এবার আমরা কি করব? সবগুলা সংখ্যার গুণফল, তাহলে গুণফল রাখার জন্য আমরা মাল্টিপ্লাই ধরলাম। তাহলে মাল MUL ইকুয়ালস টু কি হবে? কি হবে বলো তো? 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে মুড়ির টিনে যেটা থাকবে সেটার সাথে আইটা জাস্ট গুণ করে দিতাম না? প্রোগ্রামিং এ গুণকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, স্টার, এই স্টার, তাই না? বাকি সব কিন্তু সেম, বাকি সব সেম না? মাল ইকুয়ালস টু মাল ইনটু আই, প্রিন্ট MUL, সব কিছু ঠিক আছে, জাস্ট একটা জিনিস একটু ঝামেলা হয়েছে, বলো তো? জাস্ট একটা জিনিস একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা? দেখো, ইনিশিয়ালি আমি মাল এটার ভ্যালু 0 ধরে ফেলছি না? তো 0-র সাথে তুমি যদি আই গুণ করো 0ই থাকবে, ওটার সাথে আবার আই গুণ করলে 0ই থাকবে। যোগ করার সময় আমরা 0 যোগ করতাম, কোনো কিছুর সাথে 0 যোগ করলে তো কোনো চেঞ্জ হয় না। এবার বলো তো, কোনো কিছুর সাথে কি গুণ করলে কোনো কিছু চেঞ্জ হয় না? 1 না? তাহলে এবার আমাদের ইনিশিয়ালি MUL এই ভ্যালুটা কত? 1 ধরা লাগতো। এই ভ্যালুটা কত ধরা লাগতো? 1 ধরা লাগতো। বুঝছো? আর বাকি সব কিছু সেম, এখানে যোগের জায়গায় গুণ, এখানে যোগের জায়গায় গুণ। ক্লিয়ার হইছে? আমাকে বলো, ক্লিয়ার হইছে? হইছে, হইছে, ঠিক আছে। এটার অ্যালগোরিদম ফ্লোচার্ট, এটা হচ্ছে 1 থেকে যে n পর্যন্ত সংখ্যাগুলার যোগফল বের করার অ্যালগোরিদমটা দেওয়া আছে। ওকে, তারপর 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলার গুণ করার যে অ্যালগোরিদম সেটাও দেওয়া আছে, ফ্লোচার্টও দেওয়া আছে, অ্যালগোরিদমও দেওয়া আছে। চেঞ্জ কোথায়? জাস্ট মালের ভ্যালু 1 আর এখানটাই চেঞ্জ, নাথিং এলস। বুঝছো? ঠান্ডা মাথায় চিন্তা করবা, ঠান্ডা মাথায় চিন্তা করবা। আচ্ছা, এবার ছোট্ট একটা কনসেপ্ট, ফ্যাক্টোরিয়াল। ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তুইল না, কিচ্ছু তুইল না, ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তোমাকে বললো n এর ফ্যাক্টোরিয়াল বাইর করতে,
তোমাকে কি বললো? এন এর ফ্যাক্টোরিয়াল বাইর করতে। এন এর ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়ালকে এভাবে প্রকাশ করা হয়, এন আশ্চর্যবোধক চিহ্ন। এন আশ্চর্যবোধক চিহ্ন বা এন এর নিচে একটা দাগ, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল আমি সহজে বুঝাই, 5 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। তোমাকে আমি যদি 7 ফ্যাক্টোরিয়াল বের করতে বলি, কি হবে? 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, তাই না? এখন 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, এটা তো আমি একটু আগে বাইর করছি, আগেরটাই মেকআপ করে দিছে। তোমরা অঙ্কে দেখতে না মেকআপ করে দেয়, প্রোগ্রামিং তো অঙ্কই, তোমরা জানো প্রোগ্রামিং আসলে অঙ্কই। গেলে আমি তোমাদের প্রোগ্রামিং কেন পড়াচ্ছি? আমি তো তোমাদের অঙ্ক মাস্টার, অঙ্কই প্রোগ্রামিং, ঠিক আছে? বলো, এই বুঝছ? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো ফ্যাক্টোরিয়াল বাইর করতে দিলে পারবা না? এটা আর আগেরটা পুরাপুরি সেম। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলার গুণ করা আর একটা সংখ্যা n দিয়ে তার ফ্যাক্টোরিয়াল বের করতে বলা, সেম কাহিনী, সেম কাহিনী। ওকে, এবার তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, একটু চিন্তা করবা। প্রথমটা কি বলছে? 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলা শিখাইছি না? শিখাইছি। 1 থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলা শিখাইছি না? শিখাইছি। তারপর এইটা একটা মজার কাহিনী করছে, 1 থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলার বর্গের যোগফল, 1 থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলার বর্গের যোগফল। সর্বনাশটা করছে, জাস্ট দেখো। আচ্ছা, এরপরেরটা 5 থেকে মানে n পর্যন্ত 5-এর গুণিতক যেগুলো আছে এগুলো বাইর করতে বলছে, ঠিক আছে? এরপরেরটা দেখো, 1 থেকে n পর্যন্ত সংখ্যা 1 2 3 4, বাট সবগুলোর সাথে একটা 5 গুণাকারে আছে। তাহলে ওই যোগফলটা বাইর করে 5 দিয়ে গুণ করে দিলেই তো হয়, যোগফলটা বাইর করে 5 দিয়ে গুণ করে দিলেই তো হয়। এরপরেরটা বলছে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের যোগফল, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের যোগফল। বুঝছো? এখানে হাবিজাবি দেওয়া আছে, দেখো সবগুলা প্রবলেম তোমরা বাসায় চিন্তা করবা। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, তাইলেই হবে। তোমার এর কথা মনে আছে? এটা কি ছিল? 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যদি 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর বর্গের যোগফল বের করতে বলি, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 ডট, তুমি কি করবা? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। এই আই এটাই তো যোগ হইতেছিল, 0 1 2 3 4 হাবিজাবি, তাই না? তাহলে এই জায়গায় সবকিছু সেম, জাস্ট এই জায়গায় সাম ইকুয়ালস টু সাম প্লাস আই ইনটু আই, তাই না? এই চিন্তা করো, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই ইনটু আই। এই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এবার 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলোর বর্গের সমষ্টি পারতা না? বেজোড় সংখ্যাগুলোর বর্গের সমষ্টি পারতা? বর্গ না দিয়ে যদি কিউব দিতাম, বলতাম 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর কিউব, তাহলে এখানে আরেকটা আই গুণ করে দিতাম।
যদি পাওয়ার 4 দিতাম তাহলে 4টা i, তাই না? ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আমরা দেখছি লুপের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয়। এখন তোমরা জানো, তোমাকে বলছে ধরো 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বাইর করতে। তুমি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলের একটা ফর্মুলাই আছে, n × n + 1 / 2, এটা না? তুমি কি করলা? লুপে গেলাই না, এক স্টেপে এই ফর্মুলাটা লিখে কাজ ছেড়ে দিলা। সেটাও হবে, সেটাও হবে। ঠিক আছে? এটা বুঝছো? এটা ম্যাথমেটিক্সের ফর্মুলা। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। ঠিক আছে? তো আমরা আজকে যেই পর্যন্ত শিখছি, নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব এবং নেক্সট ক্লাসে আমরা খুবই কঠিন 2টা প্রবলেম দেখব। পরে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ হবে। তো আজকের ক্লাসে যা পড়াইছি এটাই ধরো প্রোগ্রামিং এর মেইন। তুমি লজিকগুলো বুঝতে পারলেই হবে। ঠিক আছে? আমরা ডিসিশন নেওয়া শিখছি আর লুপ শিখছি। ডিসিশন আর লুপ এই দুটো হচ্ছে প্রোগ্রামিং এর প্রাণ। তো নেক্সট ক্লাসে দেখা হবে। এটা রিভিশন দিয়ে আসবা, রিভিশন না দিলে ভুলে যাবা, রিভিশন না দিলে ভুলে যাবা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।